পর্দার আড়াল থেকে সাইবান দেখেছে সেদিন সামিয়ার ঠোঁটের হাসিটা কিভাবে মিলিয়ে এসেছিল। অন্য কারো সন্তানের সফলতা দেখে নয়, বরং নিজের ছেলের ব্যর্থতার ভারে জর্জরিত এক মা ছিলেন তিনি। আর আহমদ সাইবনের প্রথমের ব্যর্থতায় যথেষ্ট ছিল তাকে ছেলের কাছ থেকে দূরে সরিয়ে দিতে। দ্বিতীয়বার আর কিছু বলার থাকে না। এই যে এত গুরুত্বপূর্ণ একটা সময়ও আহমদ বাড়িতে নেই, তিনি বিজনেস ট্যুরে গিয়েছেন। 3 দিনের সেমিনারের জন্য সিঙ্গাপুরের উদ্দেশ্যে দেশ ছেড়েছেন সামিয়া। না, কেউ আজকাল পাশে থাকার প্রয়োজন মনে করে না। অনুরাগটা কিভাবে যেন এখনো রয়ে গিয়েছে। ভার্সিটির ক্লাস শেষে সপ্তাহে 2বার কি 3বার সে অবশ্যই সাইবানকে দেখতে আসে। যখন আসে তখন জোর করে রুম থেকে বের করে এনে খাইয়ে দেয়। মিরাজ মামার টং দোকানে নিয়ে যায় কখনো সখনো। আজকাল নতুন আরেকজন সাগরে জুটেছে, তিতলি। তিতলি মেয়েটা প্রথমবার তেমন একটা আশেপাশে ছিল না, কিন্তু সাইবান মেডিকেলে দ্বিতীয়বার অকৃতকার্য হওয়ার পর অনুরাগের সাথে প্রায়ই আসে। তিতলির মাঝে একটা উজ্জ্বলতা আছে, সে যখন থাকে তখন দুঃখগুলোকে ক্ষণিকের জন্য ভুলে যাওয়া যায়। এই তো সেদিন সাইবান আর অনুরাগকে টানতে টানতে সিনেমা হলে নিয়ে গেল। হ্যাঁ, উপভোগ করতে পারেনি সাইবান, তবে তার জন্য এই দুটো মানুষের চেষ্টাকে সে শ্রদ্ধা জানায়। অনুরাগ আর তিতলি, তার মাঝে কি এমন যে দেখে কে বলতে পারে। আজ বহুদিন বাদে নিজের রুম ছেড়ে বাড়ির বাইরে এসেছে সাইবান। রাত প্রায় 9টা। সামিয়া আহমেদ দেশের বাইরে, বাড়িতে আছে শুধু সে আর সারিকা। কিছুক্ষণ আগে সারিকা তাকে জানিয়েছে তার সঙ্গে নাকি কোচিংয়ের এক ভাইয়া দেখা করতে এসেছে। বাড়িতে বসেনি, বাইরেই দাঁড়িয়ে আছে। সাইবান পায়ে পায়ে হেঁটে গেল। তাদের বাড়ির গেটের সামনে দাঁড়িয়ে আছে রাফাত ভাইয়া, সাইবানের সবচেয়ে প্রিয় শিক্ষক। নিজের বাইকের গায়ে ঠেস দিয়ে তিনি অপেক্ষা করছিলেন। সাইবান এগিয়ে গেল। আসসালামু আলাইকুম ভাইয়া, বাড়িতে আসলেন না? রাফাত ভাইয়া সোজা হয়ে দাঁড়ালেন, মুচকি হেসে মাথা নাড়লেন। না, আসলে সাইবান, আমি ঢাকা থেকে চলে যাচ্ছি। আমার নতুন চাকরি হয়েছে খুলনায় শিফট, তাই তোমার সাথে দেখা করতে এলাম। ও, অন্য সময় হলে সাইবান ভীষণ অনুভূতি দেখাতো, খারাপ লাগা প্রকাশ করতো, শুভকামনাও জানাতো। তবে আজকাল সবকিছুই ভোতা, তাই কিছুই বলা হলো না। রাফাত ভাইয়া চোখ সরু করে তাকে দেখলেন। কেমন যাতনা হলো তার। সাইবানের মতন উজ্জ্বল ছেলেটা কেমন যেন মুষড়ে গিয়েছে। শক্তিশালী গড়নের পেটানো অ্যাথলেটিক শরীরটা কেমন হাংলা পাতলা দেখাচ্ছে। চোখের নিচে গাঢ় কালি, এককালের গভীর কালো মণিগুলো কেমন নিষ্প্রাণ। রাফাত ভাইয়ের মনে আছে কোচিংয়ে একবার সানস্ক্রিন নিয়ে গিয়েছিল সাইবান। সেই নিয়ে কি এক মজার কাণ্ডই না ঘটেছিল সেদিন। নিজের রূপের প্রতি অত্যন্ত সচেষ্ট ছেলেটা চেহারা এখন শুষ্ক মলিন, ঠোঁট ফাটা ফাটা। তার সাথে চুলও অনেকটা বেড়ে গিয়েছে, এলোমেলো হয়ে আছে। একটা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো রাফাত ভাইয়ের বুক চিরে। তিনি একটা প্যাকেট হাতে এগোলেন, সাইবানের হাত ধরে সেটা রাখলেন। সাইবান অবাক হয়ে সেটা নিল। এটা কি ভাইয়া? খুলে দেখো। সাইবান কৌতূহল বোধ করলো না, তবে উপহারের অপমান করা হবে বিধায় সে প্যাকেটটা খুললো। ভেতর থেকে বেরিয়ে এলো একটা সাদা অ্যাপ্রন। চোখ জোড়া বড় বড় হয়ে গেল তার। জলজলে দৃষ্টিতে তাকিয়ে রইল সে অধরা স্বপ্নটার দিকে। রাফাত ভাইয়া তার কাঁধে হাত রাখলেন। সাইবান মাই ডিয়ার, ইউ উইল অলওয়েজ বি আ ডক্টর ইন মাই আইস। সাইবানের আঙ্গুলগুলো শক্ত হয়ে বসলো অ্যাপ্রনের মাঝে। ঠোঁট কামড়ে ধরল সে অনুভূতিদের দমন করতে। শেষ কবে তাকে কেউ এভাবে বলেছে? না, তার নিজের মা বাবাও বলেনি। রাফাত ভাই নিজের একটা হাত সাইবানের মাথায় রাখলেন। তুমি না ডক্টর? ডক্টররা এভাবে ভেঙে পড়ে? অপারেশন সবসময় সহজ হয় না, সবসময় সব রোগীকে বাঁচানো যায় না। কিন্তু সেজন্য কি একজন ডাক্তার ডাক্তারি ছেড়ে দেয়? হুম, বরং ডাক্তার আবারও উঠে দাঁড়ায়, কারণ তারাই পৃথিবীর অভ্যন্তরে মানুষদের একমাত্র ভরসা স্থল। ডাক্তাররা হলো ফাইটার। মেডিকেল সায়েন্স সাথে যুক্ত প্রত্যেকটা ওয়ার্ড বয়, কর্মচারী, নার্স, মেডিকেল স্টুডেন্ট, প্রফেসর এক একজন ফাইটার। সে মহৎ সেবার উদ্দেশ্যেই তুমি নিজেকে গড়েছ। পেশাটা অর্জন করতে পেরেছো কি পারোনি ডাজন্ট ম্যাটার। শিক্ষাটাকে কাজে লাগাও, উঠে দাঁড়াও। তুমি যখন উঠে দাঁড়াবে দেখবে তোমার সামনে হাজারো পথ খুলে গেছে। 1 বছর 1 ফোঁটাও কাঁদেনি সাইবান, অথচ এই মুহূর্তে তার চোখ বেয়ে টপটপ করে অশ্রু গড়াচ্ছে। রাফাত ভাইয়া তার মুখটা ধরলেন, নিজের রুমাল বের করে অশ্রু মুছিয়ে দিলেন। নরম গলায় বললেন, স্বপ্নের কোনো সীমা নেই ছেলে, সেই অসীমের ভেতরে হাতড়ে দেখো, কোথাও তোমার লালিত শখ আজও বাস করে। সাইবান চোখ তুলে তাকালো রাফাত ভাইয়ার দিকে। ঝাপসা দৃষ্টিতে তাকিয়ে রইল। তিনি নিজের বাইকে চেপে বসলেন। তাকে বিদায় জানানোটার হলো না সাইবানের। সে নিশ্চুপ ঠায় দাঁড়িয়ে থাকলো যতক্ষণ না রাফাত ভাইয়ার বাইকটা দৃষ্টিসীমার আড়াল হয়। তারপরই হুট করে সে ঘুরে তাকালো। রাস্তার ওপাশে দেখা মিলল দণ্ডায়মান মুন্সিবাড়ি। 2 তলার আলো এখনো জ্বলছে। দ্রুত নিজের অশ্রু মুছে নিল সাইবান। অতঃপর দৌড়াতে শুরু করলো। বিনা দ্বিধায় সে ঢুকে গেল বাড়িটার ভেতরে, যেখানে বহু বছর তার পা পড়েনি। বসার ঘরে বসে নিজের পড়াশোনা করতে থাকা ইহান তাকে উদ্ভ্রান্তের মতো ছুটে ঢুকতে দেখলো, কিন্তু কিছু বলল না, আটকালো না। সাইবান সিঁড়ি টপকে লাফিয়ে চলে গেল 2 তলার ঘরটায়। দরজা ঠেলে ঢুকে কণ্ঠে আকুল আবেদন নিয়ে ডেকে উঠল, হিরাম আপু।
সারিকা টিভির সামনে বসে আছে, তবে টিভির দিকে বিশেষ কোনো মনোযোগ নেই। তার পড়াশোনার ব্যস্ততা একটু কম, কারণ কিছুদিন আগেই মাত্র প্রফ শেষ হয়েছে। বাড়িটাতে থাকতে ইদানিং তার ভালো লাগে না, যেন গুমোট মেঘ ভেসে বেড়ায় বাতাসে, অদ্ভুত বিষণ্ণতার দহন। দেয়ালে দেয়ালে শুধু হতাশার দীর্ঘশ্বাস। সে কতক্ষণ নিজের চিন্তায় মগ্ন ছিল বলতে পারবে না। হুট করে হন্তদন্ত হয়ে সে বাড়ির ভেতরে ঢুকতে দেখল সাইবানকে। সাই, আরব ভাইয়ার সাথে দেখা করেছিস? সারিকা প্রশ্ন করলো, কিন্তু উত্তর এলো না। সাইবান ফিরেও তাকালো না তার দিকে। দৌড়ে গেল ঊর্ধ্বশ্বাসে, যেন পিছনে বাঁক পড়েছে। সাইবানের রুমটা নিচতলায়, সেদিকে সে আড়াল হয়ে গেল। সারিকা দূর থেকে ঠাস করে দরজা আটকানোর শব্দ শুনলো, এরপর পিনপতন, নীরবতা। হাতের মাঝে থাকা রিমোট আঁকড়ে ধরলো সারিকা। ব্যাপারটা কি হলো? প্রথমটায় সে বিশেষ কিছু না ভাবার চেষ্টা করলো। সাইবান তো বেশিরভাগ সময় রুমেই কাটায়। মাথা ঝেড়ে টিভির দিকে তাকালো সে, তবে ক্রমশ তার অন্তর ছটফট করতে লাগলো। কেমন যেন লাগছে, একটা অশুভ অনুভূতি হচ্ছে। অজান্তেই বারবার সাইবানের রুমের দিকে ফিরে ফিরে তাকাচ্ছে সে। তার মুখটা দেখার সুযোগ হয়নি, কিন্তু ক্ষণিকের জন্য মনে হয়েছিল ভাই হয়তো কাঁদছে। যখন ঘড়ির কাঁটা 11টা ছুঁয়ে গেল, তখন সারিকা সইতে পারল না, উঠে এলো। রুমের দরজা ধাক্কা দিল, জোরে ডাকলো, সাই, সাই শুনতে পাচ্ছিস? দরজা খোল, খাবি না? নৈশব্দ, কোনো সাড়া নেই। সারিকা প্রায় মিনিট 10 দরজার ধাক্কাধাক্কি করলো, এরপরেও কোনো প্রতিক্রিয়া এলো না। এবার রমণী সত্যিই ভয় পেল। সাইবান যতই ডিপ্রেস থাকুক না কেন, অন্তত এরকম করেনি। সারিকা ডাকাডাকি করলে অন্তত জবাব দিয়ে হলেও বলতো চলে যেতে, তাকে একা থাকতে দিতে। তবে আজ কেন এমন করছে? ভাবতে ভাবতে মেঘের গর্জনের শব্দ কানে গেল সারিকার। আকাশে বিদ্যুৎ চমকাচ্ছে, ঝড় হবে নাকি? প্রকৃতি কি অঘটনের ইঙ্গিত দিচ্ছে? মাথা চেপে ধরল সারিকা। সাই, ভাইয়া, সাই। শীষ ভয় পাচ্ছে, কিন্তু দরজা খুলতে হবে না, শুধু জবাব দে, তুই ঠিক আছিস? ধপাস, জবাব এলো না। কিন্তু সারিকা ভেতর থেকে ভারী কিছু শব্দ শুনলো। জিনিস পড়েছে নাকি মানুষ? হাড়হিম হয়ে গেল তার, সারা শরীর কাঁপতে লাগলো। না, আর সম্ভব না। ছুটে গেল সে সোফার উপর থেকে নিজের ফোন নিয়ে সবার আগে কল করলো অনুরাগকে। আহমদ, সামিয়া, কাউকে ফোন দিয়ে লাভ নেই। যে সবচেয়ে কাছে আছে, যে সবচেয়ে ভরসার, তাকেই ডাকা দরকার। অনুরাগ ফোন রিসিভ করতে সারিকা কেঁদে সাই, সাই 2 ঘন্টা ধরে দরজা খুলছে না। আমি আসছি। ফেললো। খুব সংক্ষিপ্ত জবাব ছিল অনুরাগের, একটাও কথা বাড়ালো না। সারিকা পাইচারি করতে লাগলো। ক্ষণে ক্ষণে গিয়ে সাইবানের রুমের দরজা ধাক্কালো। না, কোনো সাড়া আসছে না। মুন্সি বাড়িতে যাবে কি? রাহাত ইহানকে ডেকে আনবে, যতই রাগ থাকুক। এই বিপদের দিনে তো অন্তত পাশে এসে দাঁড়াবে, এই ভেবে সারিকা যেই না রওনা হচ্ছিল, তখনই ভেতরে ঢুকলো অনুরাগ। প্রচণ্ড উদ্ভ্রান্ত দেখাচ্ছে ছেলেটাকে, ঘেমে নিয়ে একাকার। বাইরে বৃষ্টি শুরু হয়েছে ততক্ষণে, বেশ খানিকটা ভিজেও গিয়েছে সে। চুলগুলো লেপটে আছে, কপালে হাঁপাচ্ছে ভীষণ। তবুও কোনো দিকে পরোয়া না করে সে ছুটে গেল। কোথায় সাইবান? রুমে। দুইজনেই দৌড়ে গেল সাইবানের রুমের সামনে। অনুরাগ তৎক্ষণাৎ দরজার হ্যান্ডেল টানলো। সাইবান, এই ছেলে, আমি অনুরাগ। দরজা খোল শালা। রাত বিরাতে নাটক পড়াস তুই? খোল। জবাব নেই। অনুরাগের মনে হলো তার হৃৎপিণ্ডকে বুঝি ফ্রিজারে রেখে জমিয়ে ফেলা হয়েছে। হ্যান্ডেল টানতে টানতে সে সারিকাকে জিজ্ঞাসা করলো। লকের চাবি নেই? সারিকা ডানে বামে মাথা নাড়লো। না, সেভাবে সিস্টেম করা হয়নি। অনুরাগ, কিছু করো। আমি কিসের যেন শব্দ শুনেছি ভেতর থেকে একটু আগে। না পারতে অশ্রাব্য একটা গালি উচ্চারণ করলো অনুরাগ, খুব ক্ষীণভাবে। মানুষকে নয়, পরিস্থিতিকে সহ্য হচ্ছে না তার। সাইবান, দরজা খোল সাইবান, সাইবান। চিৎকার করতে করতে অনুরাগের গলা ভেঙে গিয়েছে। সারিকা তার সঙ্গে দরজা ধাক্কাতে ধাক্কাতে হাউমাউ করে কাঁদছে। সাই প্লিজ, জাস্ট ওয়ান্স মোর টাইম প্লিজ। সাই প্লিজ ফিরে আয় সাই। তোকে আর কেউ বকবে না, কেউ তোকে লুজার বলবে না। ড্যাড তোর উপর আর রাগ করে থাকবে না। আমি থাকতে দেব না। শুধু একবার ফিরে আয় ভাই, প্লিজ। সারিকার কণ্ঠের আর্তনাদ বাতাসকে ভারী করে তুলেছে। অনুরাগ আর অপেক্ষা করতে পারছে না। সে চোখের অশ্রু মুছে গর্জে উঠল। বটি, দা, কুড়াল, চেয়ার, এনিথিং, জাস্ট গ্রাব এনিথিং। আমি দরজা ভাঙছি। আবহাওয়া যেন আজ সঙ্গত করছে। থেকে থেকে ভয়ানক বজ্রপাতে কেঁপে উঠছে চারিদিক। তুমুল বৃষ্টির ঝাপড়ে অশান্ত প্রকৃতি। বিদ্যুৎ এখনো আছে, ভাগ্যের ব্যাপার। সারিকা খুঁজে পেতে একটা স্টিলের পাইপ নিয়ে এলো। কিছুদিন আগে ওয়াটার লাইনের কাজ করা হয়েছিল, বিধায় থেকে গিয়েছে। অনুরাগ পাইপটা হাতে নিয়ে সারিকাকে ধাক্কা দিয়ে দূরে সরালো। সরুন। পাইপটা নিয়ে পাগলের মতো একের পর এক আঘাত হানতে লাগলো অনুরাগ দরজার উপর। কাঠের দরজা খুব সহজে নাড়ানো দেয়। সারিকা মুখ চেপে কেঁদেই যাচ্ছে। চোখের সামনে সে শুধু আধার দেখছে। তাকে একটা রাম ধমক দিল অনুরাগ। এই চুপ। সাহায্য করতে না পারলে ন্যাকা কান্না কাঁদবেন না। লকটা অনেকখানি দুর্বল হয়েছে, নড়ছে। আমি আর আপনি একসঙ্গে ধাক্কা দেব। রেডি? 1, 2, 3।
দুজনে একসঙ্গে ছুটে গিয়ে আছড়ে পড়ল দরজার উপর। একবার নয়, বারংবার বজ্রপাতের সঙ্গে পাল্লা দিল দরজার কর্কশ আর্তনাদ। একের পর এক ধাক্কা। অনুরাগের কাঁধ টনটন করে উঠল। হাতের কবজি ইতিমধ্যেই কেটে রক্ত ঝরছে, অথচ খেয়াল নেই তার। দরজার ওপাশে তার বন্ধুটা কী অবস্থায় আছে সেই ভাবনায় তাকে নিঃশেষ করে দিচ্ছে। শারিকারও অবস্থা খারাপ। ব্যথায় বাহু চেপে ধরেছে সে। শেষমেশ মেয়েটাকে সরিয়ে অনুরাগ নিজে দরজার সামনে আবারও দাঁড়ালো, দুহাত তুলে কপালে ঠেকালো। ভগবান শক্তি দাও। ফিসফিস করলো সে। তারপরেই অদম্য হয়ে ছুটে গিয়ে শরীরের সর্বশক্তি দিয়ে আছড়ে পড়লো দরজার উপর। বিকট একটা শব্দ হলো। অনুরাগ দরজা সমেত ভেঙে রুমের মেঝেতে গিয়ে পড়লো। সমস্ত শরীর ঝনঝন করে উঠল মারাত্মক ব্যথায়, অথচ নিজের শারীরিক যন্ত্রণার দিকে তার বিন্দুমাত্র খেয়ালই নেই। তারপর লাফিয়ে উঠল, সামনে তাকালো। শারিকাও ঢুকেছে। মুখে হাত চাপা দিল রমণী। বেরিয়ে এলো এক ভয়ানক আর্তচিৎকার। আল্লাহ! শারিকার সেই চিৎকার প্রকৃতির উন্মাদনাকেও ছাপিয়ে গেল। রুমের ভেতরের দৃশ্যটাকে মনে হলো কোনো ভৌতিক সিনেমার শুটিং সেট। সাইবানের সমস্ত বই খাতা টুকরো টুকরো হয়ে এদিক সেদিক পড়ে আছে। তার সাধার প্রত্যেকটা জিনিস ভেঙে চুরে ছড়িয়ে আছে। সমস্ত দেয়াল জুড়ে টকটকে লাল মার্কারের কালিতে লেখা। লুজার লুজার লুজার। দুটি দেয়াল ভর্তি সেই লেখায়। আর দেয়ালের সামনে মেঝেতে উল্টে আছে পড়ার টেবিলের চেয়ারটা। আর উপরে ঝাড়লোর বাতির জন্য বসানো লোহার আংটায় ঝুলছে একটা মোটা দড়ি। দড়িটা মাস কয়েক আগে কোরবানির সময় তাদের গরুর গলায় বাঁধা হয়েছিল। শারিকা চিনেছে, কারণ দড়িটা মোটা কালো রঙের। সেটাকেও রেখে দিয়েছে এতদিন ধরে। কালো রঙের সেই অশুভ দড়িটার সঙ্গে পেন্ডুলামের মতো ঝুলছে সাইবানের পাতলা শরীরটা। বড্ড শান্ত, বড্ড নিষ্প্রাণ সেই শরীর। পাজোড়া মেঝে থেকে 3 হাত উপরে ঝুলছে। দুলছে পেন্ডুলাম, কখনো ডানে কখনো বা বামে। দড়ির সঙ্গে ঝুলছে সাইবান। শরীরটা কেমন নিস্তেজ, দুলছে এদিক সেদিক অশুভের মতন। সাইবান! অনুরাগ আহত সিংহের মতো গর্জে উঠল। পরক্ষণে দৌড়ে গেল বন্ধুর কাছে। সরাসরি তার ঝুলতে থাকা পা দুটো চেপে ধরে নিজের কাঁধের উপর রাখলো। সাইবানের সমস্ত শরীরের ভার এখন অনুরাগের উপর। সে কাতরাতে থাকা শারিকার দিকে চেয়ে হুঙ্কার ছাড়ল। জলদি দড়ি কাটুন। শারিকা হিতাহিত জ্ঞান শূন্য হয়ে পড়েছিল। দৌড়ে চলে গেল সে এবার রুমের বাইরে। অনুরাগ পা ধরে রাখলো বন্ধুর শক্ত করে। তার নিজের চোখ জোড়া ভিজে অঝোর ধারায় অশ্রু ঝরতে আরম্ভ করেছে। দোস্ত একটুখানি আর একটু অপেক্ষা কর। ডোন্ট লিভ মি প্লিজ। কাঁধ দুটোর উপর গোটা একটা জীবনের দায়িত্ব অনুরাগকে বুঝে চুরমার করে দিল। শারিকা এসে পড়েছে ততক্ষণে, হাতে বিশাল এক দা। মেঝেতে পড়ে থাকা চেয়ারটা বিছানার উপর তুলে তরতর করে উঠে গেল মেয়েটা। বিপদের সময় মানুষের মাথা কাজ করে কম, কখনো বা বেশি বেশি। বর্তমানে শারিকা বেপরোয়া হয়ে উঠেছে। হাত উঁচু করে দা দিয়ে সে কোপ বসালো দড়ির উপর। দাঁতে দাঁত চেপে বারংবার চেষ্টা করতে লাগলো। কয়েক সেকেন্ডের ভিতরে দড়ি কেটে গেল। সাইবানের নিথর শরীরটা হুড়মুড় করে পড়লো অনুরাগের উপর। মেঝেতে আগেভাগে বসে পড়ে কোনো মতে বন্ধুকে ধরতে পারল অনুরাগ। সাইবানের চোখ জোড়া বন্ধ, বুক একেবারে স্থির, কোনো ওঠানামা নেই, কেমন ঠান্ডা হাত পা। ঠোঁটের ভেতর থেকে হালকা একটু জিভ বেরিয়ে আছে। গলায় পেঁচানো দড়িটা এক টান দিয়ে অনুরাগ খুলে নিতেই দেখলো সমস্ত গলায় একটা লালচে দাগ বসে গিয়েছে। শারিকা ধপাস করে বসলো ভাইয়ের পাশে। কাপা কাপা হাতে কবজি ধরে পালস চেক করলো। মুহূর্তে কেঁপে উঠে ছিটকে গেল সে। ভূত দেখার মতন করে ভাইয়ের শরীরটার দিকে চেয়ে রইল। তার দৃষ্টি অনুরাগের উপলব্ধির জন্য যথেষ্ট। সে চোখের পানি মুছে ফিসফিস করলো। না, সাইবান চলে যেতে পারে না। শারিকা কম্পিত গলায় বলল, সিপিআর দিতে হবে। হামাগুড়ি দিয়ে এগিয়ে এসে সাইবানের বুকে দুহাত চেপে ভর ছেড়ে দিল শারিকা। পাগলের মতন বুক চাপতে শুরু করলো। সাই, নিঃশ্বাস নে ভাইয়া প্লিজ। শারিকার অশ্রুজল গড়িয়ে সাইবানের বুক ভিজিয়ে তুলতে লাগলো। ঘন ঘন চাপের কারণে তার শরীরটা থেকে ঝটকা দিয়ে উঠতে লাগলো। অনুরাগ অসহায়ের মতো নিজের মাথা চুল চেপে ধরল। প্লিজ সাইবান, ইউ ক্যান নট লিভ মি ইয়ার। মাউথ টু মাউথ, অনুরাগ প্লিজ। শারিকার কথায় হুঁশ হলো অনুরাগে। দ্রুত মাথা দুলে এগিয়ে গেল সে। ঝুঁকে সাইবানের মুখে বাতাস দেওয়ার চেষ্টা করলো। প্রথম কয়েকবার কোনো প্রতিক্রিয়া হলো না। থেমো না, একদম থেমো না। শারিকা সিপিআর দিতে দিতে অনুরাগ সাইবানের ফুসফুস সচল করার জন্য বাতাস দেওয়ার চেষ্টা করতে লাগলো। যখন মনে হচ্ছিল এই বুঝি শেষ আর হবে না, তখনই সাইবানের শরীরটা একটা ঝটকা দিয়ে উঠল। পরক্ষণেই কাশতে লাগলো ছেলেটা। শারিকার কান্না দ্বিগুণ হলো। অপরদিকে অনুরাগের বুকটা বুঝি নতুন করে প্রাণ ফিরে পেল। আমি আসছি, ওকে ধরে বিছানায় তোলো। শারিকা দ্বিতীয় দফায় ছুটে চলে গেল। অনুরাগ ছটফট করতে থাকা সাইবানকে টেনে বিছানায় তুললো। ছেলেটা কেমন যেন করছে, হা করে শ্বাস নিচ্ছে, বুক চেপে ধরে আছে। ভারী হয়ে থাকা চোখের কোণ বেয়ে অঝোর ধারায় অশ্রু ঝরছে। গলার দাগটা দগদগে হয়ে উঠেছে, দেখতেই কেমন ভয়ানক লাগছে। অনুরাগ তার সমস্ত শরীরে হাত বুলাতে লাগলো। কিভাবে বন্ধুকে সান্ত্বনা দেওয়া যায় তার মাথায় আসছে না। কেন? ওয়াই? কেন এমনটা করলি কাওয়ার্ড? জবাব দেওয়ার মতন অবস্থায় সাইবান নেই। তা সত্ত্বেও অনুরাগ নিজেকে রুখতে পারল না। সাইবানের ছটফট করতে থাকা শরীর শক্তভাবে চেপে ধরে হুহু করে কেঁদে উঠল। শারিকা চলে এলো। তার হাতে ছোট্ট একটা অক্সিজেন সিলিন্ডার আর মাস্ক। লাফিয়ে বিছানায় এসে সাইবানের ঘাড় চেপে ধরে অক্সিজেন মাস্কটা উড়িয়ে দিল শারিকা।
অতঃপর সিলিন্ডার লাগিয়ে দিতে সাইবানের শরীরটা ধীরে ধীরে স্থির হয়ে এলো, বুক তীব্রভাবে ওঠানামা করতে লাগলো। অবশেষে ফুসফুসে জরুরি অক্সিজেন পাচ্ছে সে। সারিকা নিজেকে রুখতে পারল না। ওই সময় ভাইয়ের বুকে একের পর এক দুর্বল চর ঘুষি বসিয়ে হাহাকার করে উঠল। বিয়াদব আহাম্মক স্বার্থপর ভীত কুলাঙ্গার, একটা আস্ত জঘন্য অসহ্যকারী স্টুপিটের বাচ্চা। মরে যাওয়া এত সহজ মনে হয় তোর? হ্যাঁ, যা যা, ছাদ থেকে লাফ দে যা। গলায় দড়ি দিতে এসেছিস কেন রাস্কেল? তুই একটা কুকুর, পাগলা কুকুর। আহাম্মক 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 একটা। সারিকাকে জাপটে ধরে থামালো অনুরাগী। তার বুকে মাথা টেকে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলো মেয়েটি। অনুরাগ নিজের পকেটে হাত চালান করলো, আমি অ্যাম্বুলেন্স কল করছি। কিন্তু যেই না সে নাম্বার ডায়াল করতে যাবে অমনি সাইবান দুর্বল হাতে তার হাতটা খামচে ধরলো। ভ্রু কুচকে ভেজা চোখে তাকালো অনুরাগ। অক্সিজেন মাস্কের কারণে কথা বলতে পারছে না সাইবান। সে শুধু ডানে বামে মাথা নাড়ল, ভারী চোখ জোড়ায় বিশদ আতঙ্ক। হাসপাতালে যাবি না? অনুরাগ প্রশ্ন ছুটতে জোরে জোরে মাথা দুলালো সাইবান। সারিকা খেকিয়ে উঠল, ও হাসপাতালে যাবে না মানে? ওর ঘাড় যাবে। ফোনটা দাও, ফোন দাও অনুরাগ এক্ষুনি। অথচ ফোন বের করতে গিয়েও করতে পারল না অনুরাগ। উভয়ের দৃষ্টি গিয়ে পড়ল সাইবানের চোখ বেয়ে গড়ানো অঝোর ধারার অশ্রুপানি। সে কিছুতেই হাসপাতালে যেতে চাইছে না। অক্সিজেন মাস্কের ভেতর থেকে ফিসফিস করে বলল, আমি আর নিচে নামতে চাই না। এইটুকু বলে চোখ বুজে ফেললো সাইবান। তার মাথাটা একদিকে হেলে পড়ল। এক হাতে মাস্ক চেপে আরো জোরে জোরে শ্বাস নিতে লাগলো সে। সেদিকে চেয়ে অনুরাগ আর সারিকা উভয়ের নড়ার শক্তি পেল না। 1 ঘন্টা পর সাইবানকে হাসপাতালে নেওয়ার জন্য রাজি করানো যায়নি। বর্তমানে সে বসার ঘরে সোফায় চুপচাপ বসে আছে। অনুরাগ তাকে গোসল সারিয়ে নিয়ে এসেছে। অক্সিজেন মাস্কের আর দরকার পড়ছে না। সারিকা জুস করেছে, সেটা স্ট্র দিয়ে একটু একটু করে পান করছে। তার গলার দাগটা অ্যান্টিসেপটিক লাগিয়ে দিচ্ছে অনুরাগ। বাইরে ঝড়ের তাণ্ডব অনেকটাই কমে এসেছে। এখন শুধু থেকে থেকে বাজ পড়ছে, সঙ্গে ঝিরিঝিরি বৃষ্টি। থেকে থেকে জ্বলে উঠছে অনুরাগের চোখ। শালা ভালো মানুষের বাচ্চা কুত্তা, দেখিস যদি একটুখানি এদিক সেদিক হয়েছে তো তোকে সোজা আইসিইউতে টেনে নিয়ে ফেলবো, বাগার কোথাকার। সাইবান বিশেষ প্রতিক্রিয়া করলো না, নিঃশব্দে অনুরাগকে দেখলো। বেঁচে যখন গিয়েছে তখন হাসপাতালে যাওয়ার ইচ্ছা নেই তার। কারণ হাসপাতালে গেলে সামিয়া জেনে যাবেন, সামিয়া জানলে জানবেন আহমেদও। এরপর থেকে হয়তো সাইবান আয়নার সামনে দাঁড়িয়ে আর কোনোদিনও নিজের মুখ পর্যন্ত দেখাতে পারবে না। নিজেকে তার স্বার্থপর মনে হবে, কাপুরুষ মনে হবে। মৃত্যুর মতন একটা সহজ পথ বেছে নিতে চেয়েছিল সে। জীবনের যন্ত্রণা থেকে বাঁচতে অত্যন্ত লজ্জাজনক, নিকৃষ্ট এক সিদ্ধান্ত। যদি সামিয়া জানতে পারেন তবে আর সইতে পারবেন না, কোনোদিনও না। অজান্তেই জুসের গ্লাসে আঙ্গুল চেপে বসলো সাইবান। কিচেনটা গুছিয়ে সারিকা ফিরে এলো। অনুরাগও তখন ব্যান্ডেজ সেরে ফেলেছে। সে সুচারু দৃষ্টিতে সারিকাকে দেখে বলল, আপনি শিওর হাসপাতালে না নিলে সমস্যা হবে না? সারিকা মাথা দুলালো। আগের তুলনায় অনেকটা শান্ত এবং ধীর স্থির দেখাচ্ছে তাকে। হ্যাঁ, কিন্তু কালকে সকালে আমি আমার বান্ধবীর পরিচিত একজন ডাক্তারের ক্লিনিকে ওকে চেক আপ করাতে নিয়ে যাব। ভ্রু কুচকে ফেললো সাইবান। তাতেই ধমকে উঠল সারিকা। এই, একদম চোখ পাকাবি না কুলাঙ্গার। থাপ্পড়ে তোর দাঁত ফেলে দেবো হারামজাদা। খুব শখ না? কালকে ট্রাকের নিচে একটা ধাক্কা দেবো, লীলা খেলায় সাঙ্গ হয়ে যাবে। খুশি? সাইবান প্রথমটায় প্রতিক্রিয়া করলো না, কিন্তু পরক্ষণে জুসের গ্লাস রেখে দিয়ে 2 হাত বাড়িয়ে বোনকে কাছে টেনে নিল। তার কোমর জড়িয়ে ধরে উদরে মাথা টেকে অস্ফুট স্বরে বলল, সরি, মাফ করে দিছিস? এই বাক্যের পর নিজেকে আর শক্ত রাখা যায় না। সারিকা পারল না। সেই রাতে অগণিত বারের মতন কাঁদলো সে। ঝুঁকে ভাইয়ের কাঁধ জড়িয়ে তার মাথার চুল টেনে ধরে ফোপাতে ফোপাতে বলল, তোর একবার আমাদের কথা মনে পড়েনি সাই? মম, ড্যাড, আমি কিভাবে থাকতাম তোকে ছাড়া? অনুরাগের কথা মনে পড়েনি? তোর কাছের মানুষগুলোর কথা একটু ভাবলি না তুই? এতই ক্ষোভ, এতই রাগ। তুই চলে গেলেই সমাজের কিচ্ছু যায় আসতো না, বিশ্বাস কর। দুদিন গল্প করে সবাই ভুলে যেত, কিন্তু মম ড্যাড ভুলতে পারতো না। তারা সন্তান হারা হতো, আমি ভাই হারা হতাম, অনুরাগ বন্ধু হারা হতো। এতগুলো মানুষের অশ্রুর কোনো মূল্য নেই তোর কাছে? এতই ঠুনকো আমরা। যে পথে যাচ্ছিলি সেই পথে কি তোর সুখ মিলতো? আল্লাহকে কি জবাব দিতি? আপনার পরীক্ষায় পাশ করতে পারিনি বলে কাপুরুষের মতো পালিয়ে এসেছি? জাহান্নামের উত্তাপ সইতে পারতি? পরকালে সুখে থাকতি? সাইবান জবাব দিতে পারল না, চুপটি করে রইল। সারিকা অনুভব করলো তার উদরে যেখানে মুখ গুজে রেখেছে সাইবান, সেখানে টি শার্টের অংশটা ক্রমশ ভিজে উঠছে উষ্ণ তরলে। ভাই তার কাঁদছে, তাকে কাঁদতে দিল সারিকা। নিজেও তাল মিলিয়ে কেঁদে গেল। অনুরাগ সরে এলো কাছে, বন্ধুর পিঠে হাত রেখে ঝুঁকে তার কাঁধে কপাল ঠেকিয়ে গভীর গলায় বলল, কোনো ধর্মই আত্মহনন সমর্থন করে না রে সাইবান। আমাদের ভগবতের গীতাও বলা আছে এই কথা। আমি তো জানতাম তোদের ধর্ম একই কথা বলে, তবে কেন এই সিদ্ধান্ত? অনুরাগ একটু থামলো, অতঃপর আবারও বলল, বেশি কষ্ট পেয়েছিলি? বেশি হতাশ হয়ে গিয়েছিলি? আমার কাছে চলে আসতি, আমি তোকে লুকিয়ে রাখতাম। তোকে নিয়ে ট্যুর দিতাম দূর কোনো পাহাড়ে বা সমুদ্রে, যেখানে তোকে এই সমাজ ছুতে পারতো না। আমার কি দোষ ছিল বল?
কেন আমাকে তুই 1 লাখ করে দিতে চাইছিলি? সাইবানের কাছে এবারেও কোনো জবাব নেই। সারিকা ভাইয়ের কাঁধ চাপড়ে বলে উঠল, তুই পারবি সাই, ভেঙে পড়ার জন্য তোর জন্ম হয়নি। ভুলে গিয়েছিস জীবনে কতটা পথ পাড়ি দেওয়া হয়েছে। এবার নয় একটু বেশি দুঃখের দিন চলছে, তাই বলে কি সুখ আসবে না? সুখ আসবে সাইবান, কিন্তু হতাশার দুয়ার দিয়ে নয়, আত্মবিশ্বাসের দুয়ার দিয়ে। সময় নিয়ে নিজেকে গড়। সমাজে ইচ্ছে বাঁচিস না, নিজে ইচ্ছে বাঁচ। একটাই তো জীবন যে তোদের, নিজের মতো করে বাঁচলে ক্ষতি কি? অনুরাগ বলল। এরপর দীর্ঘক্ষণ কোনো কথা হলো না। ত্রিজোরের মাঝে নীরবে একে অপরের পাশে রইল তারা। অবশেষে যখন সাইবান সারিকার কাছ থেকে মুখ তুলল, তার চোখে আর অশ্রুর দেখা পাওয়া গেল না, তাতে প্রশান্ত একটা ভাব। সরাসরি অনুরাগের দিকে তাকালো সাইবান, ভেঙে আসা গলায় বলল। আমায় আমায় দূরে কোথাও নিয়ে যাবে? ধক করে উঠল অনুরাগের বুকটা। বন্ধুর হাত চেপে সে শুধালো। কোথায় যাবে বল? সেন্ট মার্টিন, সমুদ্রে দেখবো। অনুরাগ নিজেকে সামলাতে পারল না, শক্তভাবে জড়িয়ে ধরল সাইবানকে। বন্ধুও তার পাল্টা জড়িয়ে ধরল। সারিকা চোখ মুছে নিজের ভাইয়ের মাথায় হাত বুলিয়ে দিল। সেই রাতে কেউই আর একটা কথাও বলতে পারল না একে অপরকে। সময় চিরবহমান, তাকে থামানো যায় না। কলকলে নদীর মতো সে বয়ে চলে। আহমদ সামিয়া দুজনে বিদেশ থেকে ফিরে এলেন। সারিকা জানালো সাইবান বন্ধুদের সঙ্গে ট্যুরে গিয়েছে। সামিয়া বিশেষ আপত্তি করলেন না, তার ছেলেটা অবশেষে ঘর থেকে বেরিয়েছে, এটাই তার কাছে অনেক। সেন্ট মার্টিন থেকে সাইবান ফিরল 1 সপ্তাহ পর। আর যখন সে ফিরল তখন বাড়ির অধিকাংশ মানুষই তাকে আর চিনতে পারল না। সারিকা নিজের পরীক্ষার পড়া তৈরি করছিল, পাশেই সামিয়া সোফায় বসে মেহের জন্য ফল কাটছিলেন। আজ তার হাসপাতাল থেকে ছুটি, বিশেষ দরকার না হলে যাওয়ার স্কেডিউল নেই। আহমদ ইদানিং বেশিরভাগ বাড়ির বাইরেই থাকেন, তাকে বাড়িতে খুঁজেও লাভ নেই। সামিয়া সারিকার মুখে একটা আপেলের টুকরা তুলে দিয়েছেন কি দেননি, এমন সময় উৎফুল্ল একটা কণ্ঠ ভেসে এলো। বুড়ো, সামিয়া এবং সারিকা উভয়ে চমকে উঠে ঘুরে তাকালেন। বাড়ির সদর দরজার সামনে দাঁড়িয়ে আছে সাইবান। পরনে নাইলনের জ্যাকেট আর ট্রাউজার, গলায় মাফলার পেঁচানো, এক কাঁধে ঝোলানো ব্যাগ, চুলে নতুন হেয়ার কাট দিয়েছে স্পষ্ট। আগের হ্যাংলা পাতলা শরীরটা হালকা মাংস পড়েছে বলে মনে হচ্ছে। চোখের নিচে ডার্ক সার্কেল নেই, উজ্জ্বল চেহারা, জলজলে কালো মণি আর ঠোঁটে বিরাট হাসি। সুচালো দাঁত দুটো দেখা যাচ্ছে স্পষ্টভাবে। সারিকা ভড়কালো, তবে সামিয়া ভীষণ উত্তেজিত হয়ে পড়লেন। লাফিয়ে উঠে দাঁড়িয়ে ছুটে গেলেন ছেলের দিকে। সাইবান দৌড়ে এসে কোনো কথাবার্তা ছাড়ে মায়ের কোমর জড়িয়ে তুলে চারিপাশে বনবন করে ঘোরাতে ঘোরাতে হাসতে লাগলো। সামিয়া ছেলের কাঁধ চেপে ধরলেন। আরে আরে আল্লাহ, নামা আমাকে, নামা। মাই ডিয়ার বুড়ো, ডিড ইউ মিস মি? ব্রো আবার কি, মা হয়তো। তাতে কি, আমার বন্ধু না তুমি? নামা, ছেলে তোর কোমর ভাঙবে। সাইবান আস্তে করে সামিয়াকে নামিয়ে রাখলো। ধরফর করতে থাকা বুক চেপে সামিয়া হাসি নিয়ে চেয়ে রইলেন। এই ছেলের হঠাৎ কি হলো? সেন্ট মার্টিনের বাতাসের এতজন নাকি? সাইবান ঘুরে সারিকার দিকে এগোলো। বোন তার এখনো অবিশ্বাস্য চোখ নিয়ে ড্যাব ড্যাব করে চেয়ে আছে। তির্যক হেসে ঝুঁকে খপ করে তার ফলের বাটি থেকে আপেল তুলে নিজের মুখে ঠুসে দিল সাইবান। খেয়ে খেয়ে এমনিতে ঢোল হচ্ছিস, এবার কি ঢাকার শখ হয়েছে? ইয়া সাই। তড়াক করে লাফিয়ে উঠল সারিকা। ভাইয়ের চুল টেনে ধরলো, ছাড় দিল না সাইবান। বোনের লম্বা চুলের মুঠি টেনে ধরলো। পুরুষ নির্যাতনের জন্য হাত পা নিষ্পিস করে সবসময় না? তোকে আমি মামলা দিয়ে দেবো সাই। দে না, আমিও তোমার নামে পোস্টার ছাপাবো। পুরুষ নির্যাতক, জীবনে বিয়ে হবে না তোর। দুই ভাই বোন চুল টানাটানি করতে করতে সোফায় গড়িয়ে পড়ল। সামিয়া ঝাপসা চোখে চেয়ে রইলেন। আজ কতদিন বাদে তিনি এই দৃশ্যটা দেখছেন, মনে করতে পারলেন না। এগিয়ে গেলেন তিনি, সাইবানকে তুলে অযথায় নিজের বুকের মাঝে জড়িয়ে ধরলেন। তার মাথা বরাবর চুমুখে ফিসফিস করলেন। আমার আব্বুটা। সাইবান প্রথমটায় বরফ হয়ে রইল, পরক্ষণে মুচকি এসে জননীকে শক্তভাবে জড়িয়ে ধরে বলল। আই এম হোম মাম্মা, আই এম হোম। পাশ থেকে দৃশ্যটা দেখতে দেখতে নিজের এলোমেলো চুল গুছিয়ে নিল সারিকা। মুখ ঘুরিয়ে মায়ের আড়ালে মুছে নিল এক ফোঁটা অবাধ্য অশ্রু। সেদিন রাতের বেলা তালাবদ্ধ একটা রুমের ভেতরে ঢুকলো সাইবান। ছেলে ট্যুর থেকে ফিরেছে বিধায় সামিয়া আয়োজনের কমতি করেননি। পরিবারের সঙ্গে সময়টা আনন্দে কেটেছে তার। অনুরাগ আর তিতলিও এসেছিল কিছুক্ষণ আগে। এখন সামিয়া সারিকার সঙ্গে নিচতলায় গল্প করছে তারা। সকলের চোখ এড়িয়ে সাইবান এখানে এসেছে। তার একটা কাজ করার প্রয়োজন আছে। রুমটা মূলত স্টোর রুম। সে ভেতরে ঢুকতে বদ্ধ একটা গন্ধ নাকে গেল, কিন্তু খুব কড়া নয়, সহনশীল। হাতরে লাইট জ্বালিয়ে দিয়েই উজ্জ্বল হলুদ আলোয় উদ্ভাসিত হলো চারিপাশ। পরনের জ্যাকেটটা খুলে ফেললো সাইবান, উন্মুক্ত হলো তার গলা। সেখানে এখনো হালকা দাগ বর্তমান। দরজাটা আটকে সে এগুলো। সামনের কাবার্ডের বক্স স্তরে স্তরে সাজিয়ে রাখা, একপাশে বেশ কিছু অপ্রয়োজনীয় আসবাব কাপড় দিয়ে ঢেকে রাখা। সাইবান গিয়ে থামলো এক কোণায়, অতি যত্নে মখমলের কাপড় দিয়ে মুড়িয়ে রাখা একটা বস্তুর দিকে। হালকা ধুলোর স্তর জমেছে উপরে, সেদিকে দীর্ঘক্ষণ চেয়ে হাত তুলল সাইবান। একটানে মখমলি কাপড়টা সরিয়ে ফেলতেই ধুলো উড়ল বাতাসে মেঘের মতন। সেই ধোঁয়াটে আস্তরণ মিলিয়ে যেতে দেখা মিলল বস্তুটির। অসংখ্য বোতাম, একপাশে রিমিক্সিং ডিসপ্লে।
হেডসেট সঙ্গে সাউন্ড বক্স। সাইবানের অতি শখের এক জন্মদিনের উপহার, যেটা সে স্কুল আর কলেজে থাকাকালীন বার কয়েক ব্যবহার করেছে। স্কুলের অনুষ্ঠান না হয় কলেজের বন্ধুর জন্মদিনের পার্টিতে, সবটাই ছিল অনুরোধ আর শখ থেকে। বস্তুটি ডিজে কন্ট্রোলার। স্বপ্নের কোনো সীমা নেই ছেলে, সেই অসীমের ভেতরে হাতড়ে দেখো, কোথাও তোমার লালিত শখ আজও বাস করে। সাইবানার কানে বাজলো রাফাত ভাইয়ের বলা শেষ কথাগুলো। স্বপ্নের তো কোনো সীমা নেই, লালিত শখ তার সামনেই আছে, যে শখকে স্টোররুমে আবদ্ধ করে রেখেছিল বছর কয়েক ধরে, যেন ডাক্তার হওয়ার স্বপ্নটা পূরণ করতে পারে। সাইবানের বুক থেকে আজ কোনো দীর্ঘশ্বাস বেরোনো না। একটা হাত বাড়িয়ে দিল সে, ডিজে কন্ট্রোলার বক্সটার বোতামগুলো ছুঁয়ে দিল অতি যত্নে। একটা সময় সাউন্ড রিমিক্স করায় এতটাই আসক্ত হয়ে পড়েছিল যে নিজেই নিজের শখটাকে গলা টিপে তালাবদ্ধ করে রেখেছিল, যেন পড়াশোনার ব্যাঘাত না ঘটে। যেখানে স্বপ্ন ফুরোয় সেখানে শখ শুরু হয়। কন্ট্রোলারের দিকে তাকিয়ে মুচকি হাসলো সাইবান, আপন মনে ফিসফিস করলো, তারা আমার চোখের অস্ত্র দেখতে চেয়েছিল। আজ থেকে আমি প্রাণ খুলে হাসবো, শুধু হাসবো। তারা আমার অধপতন দেখতে চেয়েছিল, আমি তাদের আমার সফলতা দেখাবো। তারা আমাকে পায়ে ঠেলে দিয়েছিল, তাদের মাথায় উঠে রাখলেও আমি সেটাই ঠাঁই নেব না। তারা আমাকে রিস ফ্যামিলি প্যাম্পার্ড কিড ভেবেছিল, আমি তাদের শয়তানের স্বপ্নে আমার নামে জয়ধ্বনি শোনাবো। আমার নামটা তারা ভুলে যাবে না, বলতে পারবে না, বলতে দেব না। আমি সাইবান আলাদিন, ডেজি আলাদিন। যন্ত্র জবাব দিতে জানে না, যদি জানতো তবে কি বলতো। সাইবান বেশি ভাবলো না। কন্ট্রোলার হেডসেট একে একে তুলে নিয়ে আপন মনে খানিক তীর্যক হাসলো। গলায় প্রায় মিয়ে আসা দাগটা হলদে আলোয় জল করে উঠল যখন সে বলল, আর ইউ রেডি মাই পার্টনার? ডাক্তার সাইবান আলাদিন, স্বপ্নের শেষ, ডিজে আলাদিন শখের শুরু। তিরতির করে কাঁপছে গাছের পাতা, সনসনে হাওয়া গায়ে ঝাপটা দিয়ে বোঝাচ্ছে বৃষ্টি আসন্ন। কালো মেঘের আস্তরণে ছেয়ে গেছে অসীম গগন, চাঁদ তারা সেথায় বিলীন। সাইবান তাকিয়ে আছে অদূর দিগন্তে, যেখানে খুব ক্ষীণ আলোর রেখার প্রস্ফুটন ধেয়ে আসছে সকাল। নতুন একটি দিনের সূচনা। বুকটা ভীষণ হালকা লাগছে এখন, যেন বহুদিন যাবৎ চেপে রাখা দুঃখের পাহাড় ধসে পড়েছে। বারান্দার প্রবেশ পথে দরজার সাথে হেলান দিয়ে নিঃশব্দে দাঁড়িয়ে ইরাম দৃষ্টিশূন্য চেয়ে আছে সাইবানের অবয়বে, যে এক জাগ্রত ধ্রুবতারা। অসভ্য ছেলে, মাস্তান, বড়লোকের বিগড়ে যাওয়া বাচ্চা, সারাদিন নেচে কুদে বেড়ায়, মানুষের মনোরঞ্জন করে, নর্তকীর পয়সা বেল আসবে। হ্যাঁ, সাইবানের কণ্ঠস্বর ধ্বনিত হলো, বড্ড নরম তা। মানুষ এখন আমাকে হাজার নামে ডাকে, কিন্তু বিশ্বাস করুন এখন আর আগের মতো গায়ে লাগে না। যতদিন মানুষের কথা গায়ে লেগেছিলাম ততদিন কষ্টেই ছিলাম। এখন কোনো কিছু তো কিছু যায়, নিজের মতন বাঁচি আমি। যখন যা ইচ্ছে হয় তাই করি, মুক্ত পাখির মতন ডানা ঝাপটাই, আনন্দে বাঁচি, ব্যাস। এই তো চলছে বেশ। অতঃপর ঘটল অতর্কিত ঘটনাটি। সাইবান সম্পূর্ণ ঘুরে দাঁড়ানোর আগেই দরজা ছেড়ে ইরাম ছুটে এলো তার কাছে। লতানো দুই বাহু মেলে জড়িয়ে ধরল তাকে। নিজেকে সাইবান আবিষ্কার করলো অর্ধাঙ্গিনীর বুকের মাঝে। বড্ড উষ্ণতা, আদরে টইটুম্বর। সহ্য হলো না তীব্র অনুভূতিটুকু। শক্তিশালী দুই বাহু আঁকড়ে ধরল ইরামকে। তার কাঁধে মাথা গুজে দিল সাইবান। নিজের কাঁধে উষ্ণ তরলের উপস্থিতি টের পেল রমণী। কাপা কাপা গলায় সাইবান ফিসফিস করলো, সেদিন আমায় কেন তাড়িয়ে দিয়েছিলেন হিরাম আপু? যদি একবার আমার কথাটা শুনতেন, যদি একটা বার আমার মাথায় হাত রেখে বলতেন সব ঠিক হয়ে যাবে, হয়তো আমি বেঁচে থাকার একটা কারণ খুঁজে পেতাম। রাগ হয়েছিল আমার, ভীষণ ভীষণ রাগ। চেয়েছিলাম আপনিও একদিন একাকিতে স্বাদ পাবেন, অথচ পারিনি, কোনোদিনও পারিনি আপনাকে একটু ঘৃণা করতে। ইরাম কিছু বলল না। সাইবানকে ধরে রাখলো নিজের মাঝে, যেন বুকের মাঝে সে আগলে রেখেছে জগৎটাকে। সাইবান ফোপাতে ফোপাতে হাজারো অভিযোগের খাতা খুলে বসলো। চেয়েছিলাম আপনাকে কষ্ট দিতে, মনের কষ্ট, যত্নের কষ্ট, একাকিত্বের কষ্ট, কিন্তু আপনি আমার সাথে এমন আইনজীবী কেন করলেন? নিজের অংশকে নিয়ে সামনে এসে দাঁড়ালেন। আমি একটা দুধের বাচ্চার উপর কিভাবে জুলুম করতাম, আপনাকে অর্ধাঙ্গিনী দেখার পরেও কিভাবে অভিমান চেপে বসে থাকতাম। আপনি খুব স্বার্থপর ইরাম আপু, খুবই স্বার্থপর। আমার জীবনে দ্বিতীয়বার এসে আপনি সব কিছু ধূলিসাৎ করে দিয়েছেন। আই হেট ইউ সো মাচ। দাঁড়িয়ে থাকার সামর্থ্য বুঝি কারোর মাঝে আর অবশিষ্ট নেই। বারান্দার মেঝেতেই বসে পড়ল দুজন, তবুও আলিঙ্গন ছাড়ল না। পোষা প্রাণী যেমন করে মালিকের কোলে আদর খোঁজে, তেমন করে সাইবান ইরামের সঙ্গে লেপ্টে রইল। মুখে অভিযোগের ফুলঝুরি, অথচ স্বভাবে বৈপরীত্য। ইরাম তাই এত কষ্টের মাঝেও না হেসে পারল না। টলটলে চোখের নিচে থাকা ঠোঁটজোড়া তার সূক্ষ্ম হাসির রেখায় আবর্তিত হলো। একবার বলো ঘৃণা করতে পারোনি, আবার বলো হেট ইউ। সত্যি করে বলো তো আলাদিন, আমি কে তোমার? এই প্রশ্নের উত্তর এলো না। ইরাম শুধু অনুভব করলো তার কোমরে সাইবানের বহু
ইরাম শুধু অনুভব করলো তার কোমরে সাইবানের বাহুজোড়া দ্বিগুণ শক্তিতে চেপে বসেছে। ব্যথা হলো খানিক, কিন্তু ইরাম বাধা দিল না। সাইবানের মাথাটা আলতো করে ধরল, সে যেন প্রজাপতি ধরেছে, হালকা চাপলেই পিষ্ট হয়ে যাবে। গালে গাল মিলিয়ে উষ্ণতা বিলিয়ে ইরাম বলল, সময় থাকতে আমরা আমাদের আশপাশের মানুষগুলোকে গুরুত্ব দিই না। দাঁত থাকতে দাঁতের মর্যাদা বোঝা যায় না। কথাটা শুধু প্রবাদ নয়, বাস্তব। আমিও বুঝতে পারিনি স্বার্থপরের মতো তোমায় ফিরিয়ে দিয়েছিলাম আমি। যদি একবার তোমার কথা শুনতাম, যদি একটা বার আমার বুক উজাড় করে তোমায় কাঁদতে দিতাম, তবে হয়তো তোমার গল্পটা ভিন্ন হতো, সঙ্গে আমারও। এবার ইরামের অবাধ্য অশ্রু গড়িয়ে নামলো টপ টপ করে, রীতিমতো ফিসফিসিয়ে উচ্চারণ করলো সে। মাফ চাওয়ার মুখ আমার নেই, তবুও বেহায়া হয়ে বলছি, মাফ করে দেয়া কি যায় না আমায় আলাদিন? দাঁতে দাঁত পিষে ফেললো সাইবান, আক্রোশ ফুটলো চেহারায়, ভ্রু কুচকে গেল। ইরামকে নিজের মাঝে রীতিমতন পিষ্টন করে ফেললো সে। তার শরীরের ভয়ানক শক্তির জোরে ইরাম সোজা হয়ে বসে থাকতে পারল না, উল্টে পড়ে গেল মেঝেতে। ওই আলিঙ্গনরত অবস্থায় তার উপর শুয়ে তাকে জাপড়ে ধরে রাখলো সাইবান। ভোর রাতে শীতল বাতাস গায়ে ঝাপটা দিল। স্বামীর শরীরী ভারে তপ্ত উষ্ণতা ছাড়া কিছুই টের পেল না ইরাম। তার রীতিমতো নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে, তবুও কোনো শব্দ করল না। সাইবান তার ঘাড়ে মুখ ডুবিয়ে ঘর ঘরে গলায় বলল, মাফ করবো না আপনাকে, কোনোদিনও মাফ করবো না। এই জঘন্য অপরাধের শাস্তিস্বরূপ আপনাকে সারা জীবন আমার বউ হয়ে থাকার দণ্ড দেওয়া হলো। নির্বাসিত হন আপনি আমার মাঝে, ঘুষে যাক আপনার সব স্বার্থপরতা। ইরাম নিয়ন্ত্রণ করতে পারল না নিজেকে। এবার ভারী অপরাধবোধ এবং তীব্র অনুভূতির জোয়ার তার চোখের অশ্রু হয়ে জ্বলল। ফুপিয়ে কেঁদে উঠল সেও। কেন এত মধুর শাস্তি? কেন বারবার আঘাতের পরেও আত্মনিবেদন? কেন এই বেহায়াপনা? কে আমি তোমার? জানি না আপনি আমার কে, আমি জানি না। আমি শুধু এতটুকু জানি আপনি আমার শান্তি। সাইবানের কণ্ঠস্বর অতি আবেগে রুক্ষ হয়ে উঠেছে। ইরামকে সে পারছে না শুধু নিজের শরীরের সঙ্গে প্লাস্টার করে মিশিয়ে ফেলতে। ঠোঁট কাঁপল তার, চোখের পাতা ভারী হয়ে এলো অনুভবে। সত্যি ইরামকে তার কেউ না, আবার সবকিছু। কমফোর্ট জোন বলে একটা থিওরি ইংরেজি ভাষায় প্রচলিত আছে। এর অর্থ এমন একজন মানুষ যাকে নিজের আপনের চাইতেও আপন মনে হয়। মা বাবা, ভাই বোন, পরিবারের সঙ্গেও যা বলা যায় না তা অকপটে সেই মানুষটার সামনে বলা যায়, কারণ মানুষটা আমাদের বুঝতে পারে। মুখ ফুটে বলার আগে অন্তরের দ্বন্দ্ব ধরতে পারে, বিনা বিচারে পাশে থাকতে পারে, অন্তরে প্রশান্তি দিতে পারে। তার কাছে আমরা সবচেয়ে নিরাপদ মনে করি। রক্তের সম্পর্ক মাঝে মাঝে যে নিরাপত্তা দিতে পারে না, সে মানুষটা আমাদের সেটাই দেয়। আত্মার চাহিদা নিবারণ করে। ছোটবেলা থেকে সাইবানের কাছে ইরাম ছিল তেমন কিছুই। হাসপাতালে ব্যস্ত ডাক্তার মা, ব্যবসায় ব্যস্ত বাবা, সারাক্ষণ ইঁদুর বিড়ালের মতন লেগে থাকা বোন। এই সম্পর্কগুলো সাইবানের যে চাহিদা মেটাতে পারতো না, সেটা মেটাতো ইরাম। ইরামের দুয়ার থেকেও ওই একবার ব্যতীত কখনোই খালি হাতে ফেরেনি সাইবান। ইরামের কাছে সবসময় তার জন্য দুদণ্ড সময় ছিল। নিজের ভাইদের খাওয়ানোর সময় সযত্নে সাইবানের মুখে গ্রাস তুলে দিত সে। তার সারাদিনের স্কুলে পাগলামির কথা শুনতো, পড়াশোনায় টুকটাক সাহায্য করতো। স্কুলের প্রথম একটা সুন্দরী মেয়েকে দেখে ক্রাশ খাওয়ার কথাটা পর্যন্ত সাইবান কাউকে বলতে না পেরে ইরামের কাছে বলেছে। বিনিময়ে মুচকি এসে তার লাল টুকটুকে গাল টেনে রমণী বলেছিল, আচ্ছা, আর একটু বড় হও, যেদিন আমার কাজ সমান হবে সেই দিন এই মেয়ের বিয়ের প্রস্তাব নিয়ে যাব, কেমন? অতঃপর একদিন হুট করে সাইবানের পছন্দ বদলে গেল। না, স্কুলের মেয়েটাকে আর ভালো লাগতো না। তার ইরাম আপুর মতন বুঝদার নয়। সেদিনও ইরামের কোলে মাথা রেখে পা দোলাতে দোলাতে এসে বলেছিল, আপু, ওই মেয়ের বাড়ির প্রস্তাব পাঠাতে হবে না। কেন? ভালো লাগা বদলে গিয়েছে? হুম। এখন তবে কাকে ভালো লাগে? আপনাকে। ইরাম অবাক হয়ে মুচকি হেসেছিল। আমার মাঝে ভালো লাগার কিছু আছে নাকি? অনেক কিছু আছে। এই যে আপনি আমার সব কথা শোনেন, আমাকে আদর করেন, আমাকে ভালোবাসেন। আপনি তোমাকে ভালোবাসি না? ইরামের দুষ্টু কথায় সেদিন ঠোঁট উল্টে ভ্যাবা করে কেঁদে ফেলেছিল সাইবান। পরে ইরামই আবার তাকে বুকে টেনে সান্ত্বনা দিয়েছিল। জি ইরাম আপু, আপনি কিন্তু শুধু আমার, বলে দিলাম। কথাটা সাইবান শিশু মনের নিষ্পাপ আবদার হিসেবেই বলেছিল। ইরামও সেই হিসাবে নিয়েছিল। কিন্তু আজ যদি বিশদভাবে ভাবা যায়, তবে সাইবানের উত্তর পেতে বেগ পোহায়। সত্যিই তো, ইরাম তার কাছে কি ছিল? ইরাম তার কাছে কি ছিল সেই প্রশ্নের উত্তর পাওয়ার আগে ইরামের বাবা কিবরিয়া সাহেব ইন্তেকাল করলেন। আর শৈশবে সেই রঙিন দিনগুলো সব মুখ থুবড়ে পড়লো। বছর পেরোলো, পারিবারিক দ্বন্দ্ব বাড়ল, সৃষ্টি হলো দৈরত দূরত্ব। সেসবের ভিড়ে হারিয়ে গেল দুটো নিষ্পাপ সত্তার অটুট বন্ধন। ইরামের শরীরে জড়িয়ে থাকা গাঢ় সুবাস সাইবানকে বাস্তবতায় ফিরিয়ে আনলো। চোখ বুজে গভীরভাবে প্রশ্বাস টানল সে। কাপা ঠোঁট ছুঁয়ে গেল অর্ধাঙ্গিনীর কানের নিচের ত্বক। নিগুড়ো কণ্ঠে সে জানালো, আপনার বিয়ের দিন আমার কেমন লেগেছিল জানেন? মনে হচ্ছিল আমার আত্মার অর্ধেক অংশ কেউ জোর করে আমার কাছ থেকে ছিনিয়ে নিয়েছে। এতই তাড়াহুড়ো ছিল আপনার,
একটুখানি আবেশে তাকিয়ে দেখা যেত না? আমার আত্মাটা ফিরিয়ে দেওয়া যেত না? আর একটু অপেক্ষা করা যেত না? ইরাম দুহাত স্বামীর পিঠে ঠেকালো, নরম গলায় উত্তর করলো। তৃষে পড়ে গিয়েছিলাম যে কিভাবে অপেক্ষা করতাম। সমাজ তো কথার বাণী ছিঁড়ে খাচ্ছিল। ছোটবেলায় বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বই পড়েছি, মানুষের কল্যাণের জন্য নাকি সমাজের সৃষ্টি। তবে এই সমাজ আমাদের সুস্থভাবে বাঁচার ওদিকে চিনে নেয় কেন? বইয়ে কি ভুল শেখানো হয়েছিল? ইরাম উত্তরহীন, কিছু প্রশ্নের জবাব হয় না। সাইবান মুখ তুলল, হাতের উল্টো পিঠে নিজের অশ্রু মুছে নিয়ে ইরামের দিকে হাত বাড়ালো। অর্ধাঙ্গিনীর অশ্রু বৃদ্ধাঙ্গুলে মুছল সযত্নে। খুব শখের ছিলেন? ভালোবাসতেন তাকে? তাকে বলতে সাইবান যে অরণ্যকে বুঝিয়েছে ইরাম উপলব্ধি করতে পারল। মলিন এক হাসি ফুটলো তার অধরে। ভালোবাসার কথা বলে আলাদিন, আপনি জানেন না? আহা, যেটাকে ভালোবাসা ভাবতাম আজ ফিরে তাকালে মনে হয় সেটা স্রেফ সরলতা। তুমি যদি জানো ভালোবাসা কি, তাই বলে দাও, আমিও একটু বুঝতে পারি এতে। আমিও জানি না। ঝুঁকে এলো সাইবান, ইরামের ঠোঁট ছুঁয়ে গেল তার তপ্তশ্বাস। ফিসফিস করে সে বলল, আপনি জানেন না আপনাকে আমি ভালোবাসি কি না? তবে আমি এতটুকু জানি, আমার শুধু আপনাকেই চাই। আমার অর্ধেক আত্মা ফিরে এসেছে, আমার অন্তরের প্রশান্তি ফিরে এসেছে আমার কাছে। আমি আল্লাহর এতটুকু রহমত হারাতে চাই না। ইরামের বুক কাঁপলো। তার ধারণা নেই এর থেকে আরো গভীরভাবে নিজেকে সমর্পণ করা সম্ভব কিনা। কি হলো তার বলতে পারবে না সে। অজান্তেই চোখ জোড়া গিয়ে আবদ্ধ হলো সাইবানের গলার দিকে, যেখানে আর কোনো দাগ অবশিষ্ট নেই। অথচ একটা সময় ছিল তার দগদগে অতীতের সাক্ষী হয়ে। দাগটা কল্পনা করে রমণীর চোখ জোড়া অশ্রুতে ভিজে এলো। আবার মাথাটা একটুখানি তুলে সেই সুস্থতাকে ঠোঁট ছুঁয়ে দিল ইরাম। ধীরে ধীরে অসংখ্য ছোট ছোট চুমু খেলো, সঙ্গে বারংবার ফিসফিসিয়ে বলল, সরি 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 মাই আলাদিন, আপনাকে মাফ করে দাও। হুট করে ইরামের হাতের কবজি চেপে ধরল সাইবার। নেত্রতা সুগভীর হয়ে উঠেছে, জলজলে আবেগ তাতে। ইউ আর মাই প্রেশিয়াস, অনলি মাইন। ইরামের কানের লতিতে ঠোঁট ছুঁয়ে এসে বিড়বিড় করলো। আলাদিন প্রেশিয়াস। অতঃপর কি হলো তা উপলব্ধি হলো না, শুধু অনুভূত হলো। নিজের ঠোঁটের মাঝে উষ্ণ নরম অপর ঠোঁটের অস্তিত্ব টের পেল ইরাম। চোখ ভারী হয়ে বুঝে এলো তার। হাতজোড়া প্রশস্ত পুরুষালী পিঠ আঁকড়ে বসলো। জগৎটা নিভে গেল, শুধু রয়ে গেল সে আর তার আলাদিন। পুলিশ কর্মকর্তা কথা শেষ করে মোবাইল ফিরিয়ে দিলেন মিসিরের কাছে। তার পিছনে পুলিশের জিপে তোলা হচ্ছে মাতাল ছেলে দুটোকে। তিনি সম্মানসূচক হেসে বললেন, আহমদ সাহেব, আপনার শ্বশুর লাগে, এটা আগে বলবেন না? কেন? সাধারণ মানুষের জন্য পুলিশের কাছে সেবার অভাব? ফোন ফিরিয়ে নিজের পকেটে ঢুকিয়ে বলল মিসির। পুলিশ কর্মকর্তাকে তাতে খানিকটা লজ্জিত মনে হলো। সেটা বলতে চাইনি। কিছু চিন্তা করবেন না, আমরা বিষয়টা দেখছি। যেহেতু নাবালক, কিশোর সংশোধনী কেন্দ্রে পাঠানোর সম্ভাবনাটাই বেশি। ব্যবস্থা করুন। পুলিশ কর্মকর্তা সালাম বিনিময় করে চলে গেল। জিপটা বাস কাউন্টারের সামনে থেকে বিদায় নিল। মিসির একটা নিঃশ্বাস ফেলে ভেতরে প্যাসেঞ্জার রুমে এলো। এক কোণে একটা চেয়ারে লাগেজ নিয়ে চুপচাপ বসে আছে সারিকা। মেয়েটার মুখ কেমন চুপসানো, চুলগুলো হালকা এলোমেলো হয়ে পড়েছে। অভিব্যক্তি ভাবলে সে। মিসির প্রথমে হাত ঘড়ির দিকে তাকালো, 4টা বেজে এসেছে প্রায়। অতঃপর পায়ে পায়ে এগিয়ে গেল। প্রথমটাই কিছু না বলে সারিকার পাশের সিটে বসে পড়ল। যে বাস ধরবে ভেবেছিল সেই বাস ইতিমধ্যেই চলে গিয়েছে। ঝামেলার কারণে ধরা সম্ভব হয়নি। কাউন্টার থেকে বলা হয়েছে পরের বাসটা 7টায় ছাড়বে। অনেকটা সময়। মিসির খানিকক্ষণ চুপ করে শেষে বলল, চলো, তোমাকে বাড়ি পৌঁছে দিয়ে আসি। ফিরে আবার আমাকে 7টার বাস ধরতে হবে। সারিকা স্বামীর দিকে না তাকিয়ে জবাব দিল। দুটো টিকিট কাটো, আমি যাব তোমার সাথে। মিসির কপালে আঙ্গুল চালালো। এই মেয়ে দেখছি নাছরবান্দা হয়ে গিয়েছে। আজ ইরাম আর অনুরাগ দুজন পিছন পিছন এসেছিল। রাত বেশি বেড়ে যাওয়ার আগে তাদের আবার ফেরত পাঠিয়েছে মিসির। সারিকাকে পাঠাতে পারেনি, পুলিশও আসছিল। সব মিলিয়ে বিচ্ছিরি কয়েক ঘন্টা কেটেছে তার। ক্লান্ত শরীরে আর তর্ক করতে ইচ্ছা হলো না। সিটে এলিয়ে বসে রইল সে। মাথাটা ঠেকালো পিছনের থামে, চোখ বুজে রইল নিঃশব্দে। সারিকাও বিশেষ কিছু তাকে বলল না, ওই একই ভঙ্গিতে চুপচাপ বসে রইল। বেশ কিছুক্ষণ বাদে মিসির আপনা থেকেই উঠে গেল। সারিকা আর চোখে দেখলো কাউন্টারের কাছে গিয়ে ম্যানেজারের সাথে কি যেন বলল সে। এরপরেই ফিরে এলো। একজন কর্মী এসে তাদের লাগেজগুলো নিয়ে একটা নিরাপদ রুমে নিয়ে গিয়ে রেখে এলো। মিসির এক হাত বাড়িয়ে সারিকার কবজি ধরে তাকে টেনে তুলল। চলো। কোথায়? অবাক হয়ে জিজ্ঞাসা করলো সারিকা, তবে উত্তর এলো না। অগত্যা স্বামীর হাত ধরে বাইরে এলো সে। চারিপাশে খুব ক্ষীণভাবে ভোরের আলো ফুটতে শুরু করেছে। দোকানপাট বন্ধ, মানুষ নেই বললেই চলে। হেঁটে হেঁটে তারা দুজন বেশ খানিকটা সামনে যেতে একটা খোলা দোকান চোখে পড়লো। টিমটিমে হলদে বাল্ব জ্বলছে। কয়েকটা সারি বেঞ্চ আর টেবিল পাতা। সেখানে হাতে গোনা 4-5 জনকে চোখে পড়েছে, অন্যান্য বাসের যাত্রী। মিসির সারিকাকে নিয়ে ভেতরে ঢুকে একটা টেবিল দখল করে বসলো। বছর 10-এর উদাম শরীরের একটা ছেলে এসে জিজ্ঞাসা করলো, কি খাইবেন স্যার? ভাত আছে? মিসিরের প্রশ্নে ছেলেটা মাথা দুলালো। ওহ, এই মাত্র নতুন ব্যাচ রান্না হয়েছে।
ঠিক আছে, 2 প্লেট ভাত, ডিম ভাজি আর আলু ভর্তা দিও। মুরগির গোশল আছে, বাসি না, রাতেই রান্না করা। 1 বাটি দিও তাহলে। সম্ভব হলে লেবু আর শুকনো মরিচ দিও 2টো। আচ্ছা। অর্ডার নিয়ে হেলে দুলে ছেলেটা চলে গেল। সারিকা ড্যাব ড্যাব করে চেয়ে রইল। সেই দুপুরে খাওয়া হয়েছে, জন্মদিন উপলক্ষে রান্না বান্না হয়েছিল। এরপর এক দানাও পেটে পড়েনি। মিসির খাবার অর্ডার করার পরে টের পেল সে প্রচণ্ড ক্ষুধা পেয়েছিল। খাবার এসে গেল কিছুক্ষণ পরে। বাস কাউন্টারের কাছাকাছি দোকানটা চালা এক মধ্যবয়সী মহিলা, নিজেই রান্না করে। রাত থেকে খোলা থাকে মূলত বাসের যাত্রীদের জন্য। ব্যবসা মোটামুটি ভালোই, সঙ্গে রান্নাও। হাত ধুয়ে খাবার খেয়ে সারিকা খুব তৃপ্তি পেল। বিশেষ করে মুরগির গাঢ় ঝোলটা দারুণ। নিজের আঙ্গুল চাটতে চাটতে সে অজান্তেই বলে বসলো, রান্না দারুণ না? মিসির চামচ দিয়ে খাচ্ছে। ছেলেগুলোর সঙ্গে ঝামেলার সময় তার হাতে খানিকটা ক্ষত হয়েছে। সারিকা নিজেই ওষুধ লাগিয়ে দিয়েছিল। এখন সেখানে পাতলা একটা 1 টাইম ব্যান্ডেজ। বেশি ব্যথা হচ্ছে? সারিকা শুধালো। না। সংক্ষিপ্ত জবাব মিসিরের। কথা বলছে যেন একেবারে গুনে গুনে, অস্বাভাবিক নয়। মনে মনে অপরাধবোধ অনুভব করলো সারিকা, কিন্তু রাস্তাঘাটে নয়। যা বলা সে বলবে শহরে ফিরে। তাই আপাতত খাওয়ায় মনোযোগ দিল। চুলগুলো খোলা থাকে বারবার, সেসব মুখের সামনে চলে আসছে আর সারিকা ঝটকা দিয়ে সরাচ্ছে। মিসির কিছুক্ষণ নিঃশব্দে স্ত্রীর কাণ্ড কারখানা দেখলো, তারপর চামচ রেখে 2 হাত এগিয়ে দিল। সারিকার মুখে খাবার তুলতে তুলতে থেমে গেল। মিসির আঙ্গুল চালিয়ে তার সিল্কি চুলগুলো গোছগাছ করে মাথার পেছনে নিয়ে সুন্দর করে একটা হাত খোপা বেঁধে দিল। অতঃপর কিছুই হয়নি এমন ভঙ্গিতে ফের বসে পড়ে নিজের খাবারে মনোযোগ দিল। অথচ সামান্য এই আবেদনটুকুতেই খাবার মাথায় উঠে গেছে সারিকার। জলজলে চোখ মেলে সে তাকিয়ে রইল স্বামীর নির্লিপ্ত মুখের দিকে। পাশে টেবিলে বসা অপর এক দম্পতি তাদের দিকে চেয়ে নিজেদের মাঝে কি যেন ফিসফিস করলো। খারাপ কিছু নয়, বরং ভালো কিছুই। তা তাদের চেহারায় প্রকাশ পেল। সারিকা চোখ ঘুরিয়ে ফেলল। অজান্তেই তার গালজোড়া রেঙে উঠল গোলাপি রঙে। ওপাশ থেকে মিসির স্ত্রীর গালে লালিমা দেখে ক্ষণিকের জন্য খেই হারালো। পরক্ষণে একটু কেসে বলল, তাড়াতাড়ি খাও। সারিকা মাথা দোলালো, দৃষ্টি লুকিয়ে মুখে ভাতের গ্রাস তুলল। সেদিনের বিষণ্ণ রাতে সে প্রথমবারের মতন হৃদয় মাঝে শীতলতার বদলে উষ্ণতা অনুভব করলো। নাক ডেকে ঘুমে কাদা সুগন্ধা, শরীর যেন নয় একেবারে মমিতার। চাদর পেঁচিয়ে 2 পা টান টান সোজা করে এমনভাবে ঘুমায় যেন পিরামিডের কফিনে ঘুমন্ত রানী ক্লিওপেট্রা। তবে সাধের ঘুম তার টিকল না বেশিক্ষণ। দরজায় ধরাম ধরাম শব্দে হুড়মুড় করে লাফিয়ে উঠল সে। রাম রাম। অস্ফুট উচ্চারণ করে ভয়ানক আতঙ্কগ্রস্ত হৃদয় সামলে উঠে গেল সে। ঘুমের কারণে চোখ খুলে রাখা দায়। ওই অবস্থাতেই দরজা খুলল। ওপাশে দাঁড়ানো মানুষটাকে দেখে মনে হলো দুঃস্বপ্ন দেখছে। দণ্ডায়মান সাইবান, একা নয় সে। বুকে অতি যত্নে ধরে রাখা ঘুমন্ত ইজান চাদর দিয়ে মুড়িয়ে নিয়েছে। আচমকা ঘড়ির দিকে চোখ গেল সুগন্ধার। ঘড়ির কাঁটায় সময় ভোর রাত 4টা। সুগন্ধা হাসবে নাকি কাঁদবে বুঝতে পারল না। সাইবান কিছু না বলে বিনা অনুমতিতে তার ঘরে ঢুকলো। তারপর বিছানার উপর অতি সাবধানে ছেলেকে শুইয়ে দিল যেন ঘুম না ভাঙে। অবশ্য নড়াচড়ে একটু গাইগুই করলো, তবে সাইবান দ্রুতই সামলে নিল স্নেহের ছোঁয়ায়। পুনরায় ঘুমে ডুবে গেল ইজান। পুরোটা সময় সুগন্ধা হতবিহ্বল হয়ে শুধু দেখেই গেল। সাইবান দরজার দিকে এগুতে এগুতে বলল, ভালো মতন দেখে শুনে রাখবি, যদি আর একবার আমার বাচ্চা হারায় জরুরি নারামা ছকি না, তোকে হাটে নিয়ে বেশি দিয়ে আসবো। সুগন্ধা ঘুম ঘুম চোখে সাইবানকে চলে যেতে দেখে বলে উঠল, এই ভোরবেলা রুম বদল করতেছেন কেন? আপনার রুমে কি ঠান্ডা পড়ছে? একদম বেশি কথা বলবি না, উদা মারবো ধরে। রাইতের শেষে আপনার মাথায় কোন সাতছুনি খাইছে ভাইজান? সাইবান হুট করে ঘুরে তাকিয়ে তীর্যক হেসে জানালো, রাত এখনো বাকি, প্রেম রাতে পাখি, চুপচাপ যা দায়িত্ব দিয়েছি পালন করো। খবরদার, আজ পোর্টলা সাইরেন বাজবে, সাথে তোর মরণ ঘন্টা। সাইবান শেষে একবার ইজানকে দেখে এমন তাড়াহুড়ো করে বেরিয়ে গেল যে দরজা দিয়ে হতবাক হয়ে চেয়ে রইল সুগন্ধা। সন্দেহ তার চোখে মুখে। ব্যাপারটা ঠিক কি হলো? ব্যাপার যাই হোক না কেন, আজকের জন্য তার ঘুম হারাম। বিলাই নাকের চুল কোথাকার। অস্ফুট গালি দিয়ে দরজা আটকে ভেতরে চলে গেল সুগন্ধা। ইরাম একটা খয়েরি রঙের সুতির শাড়ি পরেছে, পাড়ের কাছে কালো জরির ডিজাইন। যদিও বিয়ের মাস 3 ইতিমধ্যে পেরিয়ে গেছে, তবু একটা নতুন বউ ধরনের ভাব এসেছে তার মাঝে। নাক ফোরানো হয়েছিল অরণ্য সময়, তবে নাকফুল সে প্রথমবার আঘাত পাওয়ার পরেই খুলে ফেলেছে। তবে আজ কেন যেন ইচ্ছা হলো বেশ। ভাগ্যিস একটা সিটি গোল্ডের নাকফুল এনেছিল সঙ্গে করে, সেটাই নাকে দিয়েছে। ফুটো যে এখনো আছে, এটা সৃষ্টিকর্তার রহমত। চুলগুলো তার খোলা, বাতাসে উঠছে ঢেউয়ের মতো। এতটা স্বাধীনতা এবং আহ্লাদ শেষ কবে অনুভূত হয়েছিল ভুলে বসেছে সে। পূব আকাশে কমলা রঙের ছটা, দিনের সূচনার এক শুভ লগ্ন। তাই বুঝি মন থেকে আজ সকল বিষণ্ণতা বিদায় নিয়েছে। সড়ক পথ নির্জন, শুধু কিছু সড়কবাতি জ্বলছে টিমটিম করে। ইরাম ফুটপাত বেয়ে হাঁটছে মনের সুখে। পিছু পিছু আসছে তার স্বামী। কাকতালীয়ভাবে নাকি ইরামের সাথে মিলিয়ে জানা নেই
সাইবানের পরনেও খয়েরি রঙের একটা ঢোলা শার্ট আর কালো জিন্স। সকাল থেকে খাটাখাটনি ঝড়ঝাপটা শেষে সারাটা রাত এক ফোঁটা ঘুম হয়নি দুজনার। অথচ কারো চেহারা দেখে বোঝার উপায় নেই, উভয়ের মাঝে কারো প্রশান্তি। হুট করে বাতাসের ঝাপটে ইরামের শাড়ির আঁচল উড়ে গেল। পেছনে থাকা সাইবান সেটা এক হাতে পাকড়াও করে নিজের আঙ্গুলে পেঁচিয়ে ফেলল। ওভাবেই ধরে রাখলো, ছাড়লো না আর হাঁটতে লাগলো স্ত্রীর আঁচল ধরে। ইরাম মাথা ঘুরিয়ে পেছনে চেয়ে মুচকি হাসলো। দেখো আবার বাড়ি ফিরে যেন শুনতে না হয় বউ আঁচলে ছেলেটাকে বেঁধে ফেলেছে, তাবিজ করেছে। কে বলবে? ব্রো, আপনি আমার ব্রোয়ের ফেভারিট চাইল্ড। শ্বশুরাবু কি কোনো অংশে কম? ইরামের কথায় সাইবান তার আঁচলটা আরো শক্তভাবে পেঁচিয়ে নিয়ে কাছাকাছি এলো, দূরত্ব মেটালো। বলুক ড্যাড, আমিও বলবো আপনার নামে তাবিজও কবুল। ইরাম মুখে হাত চেপে সশব্দে হাসলো। এই ছেলেটা আসলেই পাগল। পাগল না হলে এরকম করা যায়? সাইবান চকিতে আশেপাশে তাকালো। এই ভোর রাতে অদৃশ্য অতৃপ্ত আত্মাবাদে কোনো মানুষ আছে বলে মনে হয় না। তাই সেই অর্ধাঙ্গিনীর কোমরে হাত জড়িয়ে এক ঝটকায় নিজের পাশে টেনে নিল, শরীরের সাথে মিশল শরীর। শীতল বাতাস কাটিয়ে ছড়ালো উষ্ণতা। ইরাম আজ কিছুটা লাজুক মুডে আছে, তাই তার উজ্জ্বল শ্যামল গাল দুটো হালকা রেঙে উঠল। সাইবান প্রাণ ভরে তার লজ্জা দেখলো, হাঁটতে হাঁটতে ঝুঁকে এসে ফিসফিস করলো। লজ্জা পাবেন না। তোমার কথায় পাবো না? আমার লজ্জা আমার ইচ্ছা, যখন তখন পাবো। আপনার গাল আমার ইচ্ছা, যখন তখন কামড়াবো। বলেই একেবারে অতর্কিতে ইরামের নরম গালে ধারালো দাঁত বসিয়ে দিল সাইবান। সে কি এক ভয়ানক আক্রমণ! ইরাম চমকে গিয়ে তার কলার আঁকড়ে ধরে ব্যথাতুর শব্দ করে উঠল। সাইবানের সুচালো দাঁত দুটোর একটা বুঝি গেথেই গিয়েছে ত্বকে। জঙ্গলি কোথাকার, ছাড়ো। সাইবান তো ছাড়লই না, উল্টো ইরামের ধস্তাধস্তি করতে থাকা শরীর শক্তভাবে চেপে ধরল। প্রাণ ভরে স্ত্রীর গালে লালিমা হরণ করতে লাগলো। এদিকে ইরামের আত্মা যায় যায় অবস্থা। আমার দাদা বাড়িতে একজন মানসিক ভারসাম্য লোক ছিল, মানসিক ভারসাম্যহীন লোক ছিল। রুমি পাগলা বলে ডাকতো সবাই। মানুষ দেখলেই ধরে ধরে কামড়াতো। ইরামের কথা শুনে এবার সাইবান হেসে ফেলল, তবে সরল না। তবে কামড়ে ক্ষান্ত দিয়ে এবার নিজের ঠোঁট ছুঁয়ে রাখলো। তার ত্বকের বিপরীতে ফিসফিস করে শুধালো। তা আপনি কামড় খেয়েছেন কটা? একটাও না। জঙ্গলি স্বামীর কামড় ছিল যে কপালে। উফ, বাবা গো। এবার ইরাম ধাক্কা দিয়ে সাইবানকে দূরে সরিয়ে নিজের গাল ঘষতে লাগলো। কেমন জ্বলছে! আয়নার অভাবে এসে দেখতে পারল না, তবে স্বামী ঠিকই দেখলো নয়ন ভরে তার গালে নিজের অধিকারের চিহ্নকে। দাঁতের হালকা ছাপ বসে গিয়েছে ইরামের গালে, লালচে হয়ে উঠেছে। সময় পেরোলো, আরও গাঢ় হওয়ার সম্ভাবনা আছে। মনে মনে কুটিল হাসলো সাইবান। বৃদ্ধাঙ্গুলে নিজের ঠোঁট ঘষে ভাব নিল। অর্ধাঙ্গিনীর উপর সিলমোহর মেরে সে বেজায় খুশি। ইরাম ততক্ষণে তার উপর চটেছে। পিছনে না তাকিয়ে হনহন করে হাঁটা দিল সে বাড়ির দিকে। আর তো ভোর ভ্রমণ করতে হবে না। আমার ছেলেটা এদিকে কেঁদে অস্থির হলো কিনা কে জানে। যেমন এক ছেলে তেমন তার বাপ, কামড়াকামড়ি তাদের রক্তে রক্তে। স্ত্রীর গজগজ শুনতে শুনতে পিছু নিয়ে সাইবান বাঁকা হেসে জিজ্ঞাসা করলো। তা আমার পোটলা আবার আপনার কোথায় কামড়ালো? ইরাম মাথা কাত করে চোখ পাকিয়ে তাকালো। অসভ্য। সাইবান এক লহমা বোকার মতন দাঁড়িয়ে রইল। যাক বাবা, সে আবার উল্টাপাল্টা কি শুধিয়ে বসলো। ভালো মানুষের আর দাম নেই। ইরাম ততক্ষণে অনেকটা দূর এগিয়ে গিয়েছে। সাইবান দ্রুত পা চালালো। স্ত্রীর নাকের ডগায় রাগটা তাকে ছন্নছাড়া করে তুলল। আরো বেশি জ্বালাতন করতে ইচ্ছা হলো। মাথায় দুষ্টু বুদ্ধি চেপে বসলো। সে পিছন থেকে মনের সব বাদাইম্মা ঢঙের মাধুরী মিশিয়ে হঠাৎ ডেকে উঠল। বেবি। ইরাম হাঁটা থামালো না, বরং মাথা ঘুরিয়ে তাকালো। সাইবানের ঠোঁটে দুষ্টুমির হাসি খেলে গেল। রমণীকে এক্ষুনি আবার লজ্জায় মুখ ফিরিয়ে নিতে দেখলে বেশ লাগবে তার। অথচ ইরাম মুচকি হেসে পাল্টা বলল। বলুন বেবি। সাইবানের ঠোঁট থেকে হাসিটা মিলিয়ে গেল, তাতে ভর করলো নিরেট বিস্ময়। বজ্রাহত হলে বুঝি মানুষকে এমনই দেখায়। ইরাম অবশ্য দেখতে পেল না, কারণ সে মুখ ফিরিয়ে নিয়েছে। দুহাত চেপে মনে মনে জয়ের হাসি হাসল সে। তার যে কোনো কথা যে ছেলেটার উপর গভীর প্রভাব ফেলতে পারে সেটা সম্পর্কে সে মোটামুটি নিশ্চিত। পেছন থেকে জবাব আসছে না, শুধু পায়ের শব্দ শোনা যাচ্ছে। সাইবানের গাট্টা গোট্টা শরীরে ছায়াটাও চোখে পড়ছে সড়কে। ইরাম কোনো উত্তর না পেয়ে দ্বিতীয় দফায় হালকা গলা উঁচিয়ে বলল। বলুন না বেবি, কি বলছিলেন? টাং। ধাতুর সঙ্গে শক্ত কিছু বাড়ি খেলে যেমন একটা ধাতব শব্দ হয়, তেমন শব্দে ছেয়ে গেল চারপাশ। ইরাম কেঁপে উঠে পিছনে ফিরে তাকাতেই হতভম্ব হয়ে গেল। সাইবান সোজা গিয়ে ল্যাম্পপোস্টের সঙ্গে মোক্ষম এক ধাক্কা খেয়েছে। একেবারে মাথা ঠুকে ধপাস করে পিছনে হেলে আছাড় খেলো বেচারা। হাত পা ছড়িয়ে ঠান্ডা ফুটপাতের উপরেই শুয়ে পড়ল। ইরাম শাড়ির কুচি চেপে হন্তদন্ত হয়ে দৌড়ে গেল। সাইবানের কপালে এক পাশ টকটকে লাল, এরই মাঝে হালকা ফুলে উঠতে শুরু করেছে। জায়গাটা দেখে ইরামের ভীষণ মায়া হলো। অথচ সাইবান প্রতিক্রিয়াহীন। চোখ জোড়া তার প্রসারিত, চেয়ে আছে খোলা আকাশের দিকে, যেন আকাশের কোনো পরী তাকে সম্মোহিত করে ফেলেছে। তাই ব্যথা বেদনার গায়ে লাগে না। ইরাম তার পাশে হাঁটু গেড়ে বসে পড়ল। ঘাড়ের নিচে হাত দিয়ে মাথাটা তুলে নিজের কোলে রাখলো।
আরে দেখে শুনে চলতে পারো না? বেশি ব্যথা লেগেছে? ইস কিভাবে ফুলে উঠেছে। সাইবান চোখ ঘুরিয়ে ইরামের মুখের দিকে তাকালো। এবারও কোনো কথা বলল না। ইরাম অবশ্য তার জবাবের আশাই নেই। শাড়ির আঁচল গুটিয়ে একটা কাপড়ের বলের মতন তৈরি করে মুখে ঠেকিয়ে গরম ভাব দিল। অতঃপর সেটা সাইবানের কপালে ফোলার উপর চেপে ধরল। সাইবান এবার ব্যথা টের পেল, হিসিয়ে উঠল। ইরাম ভ্রু কুঁচকে শাসালো। হাঁটার সময় চোখে কি আসমানে থাকে চোখটা? উফ, আপনার কোমরে। আবার নীলজার মতো জবাবও দিচ্ছ? থাপড়ে সোজা করে দেবো একদম। নিজেকেও একটা থাপ্পড় দিন তবে। কেন? আমি কি করেছি? এমন সব কথা বলবেন না যে আমার দুনিয়া নড়ে যায়। তখন সামনের ল্যাম্প পোস্টারকেও ইরাম কিবরা মনে হয়। দীর্ঘশ্বাস ফেলল ইরাম। এই ছেলের সঙ্গে তর্কে জেতা অসম্ভব। তাই সে চেষ্টা বাদ দিয়ে সাইবানকে টেনে তুলল। সে ভোর রাতে বাষ্প গলে শিশির পড়েছে। ফুটপাতে হালকা পানি কাদা জমেছিল। সেই কাদায় বিশিষ্ট ডিজে মহাশয় আছড়ে পড়েছে বিধায় তার শার্ট ঘাড় পিঠ এখন কাদায় মাখামাখি। ইরাম কথায় বিশেষ সময় ব্যয় না করে স্বামীর বাহু টেনে সোজা বাড়ির দিকে হাঁটা দিল। এই ছেলের পরিকল্পনায় রুম থেকে বেরোনো উচিত হয়নি। শান্ত সময়কেও দুর্যোগ বানিয়ে ফেলার ভয়ঙ্কর ক্ষমতা নিয়ে জন্মেছিল ছেলেটা। মূলত বাড়ি ফিরে সাইবানকে সোজা বাথরুমে ঢোকানোর পরিকল্পনা থাকলেও তা সফল হলো না। ভেতরে ঢুকতেই পিছনে চলে এলো সাইবান। থামলো পুকুর পাড়ে। ততক্ষণে ভোর অনেকটা হয়েছে। কমলার ক্ষীণ আলো চারিদিকে ছড়িয়ে গিয়েছে। সূর্যের মাথাটা হালকা উকিঝুঁকি দিচ্ছে দিগন্তে। সেই আলোর প্রতিফলনে ভাসছে পুকুরের টলটলে পানিতে। চাষের মাছগুলো টুপটাপ লাফাচ্ছে এদিক সেদিক। সেসবের কোনো তোয়াক্কা না করে সাইবান অভিজ্ঞ হাতে শার্ট খুলে পুকুরের সিঁড়িতে ফেলে দিল। ইরাম পিছন থেকে তার কর্দমাক্ত শক্তিশালী পিঠ দেখতে পেল। এই পাগল হয়েছ? ভোর ভোর পুকুরের ঠান্ডা পানিতে নামলে হয়েছে জ্বর এসে বলবে আসসালামু আলাইকুম, ভালো আছেন? ভালো থেকে লাভ নেই, আমি আপনাকে খারাপ করতে এসেছি। সাইবান ততক্ষণে তরতর করে কয়েক সিঁড়ি নেমে গিয়েছে। পানি তার হাঁটু অবধি। পিছনে ঘুরে তাকালো সে। বরিশাল্লা মনোময়। ডোন্ট এভার আন্ডারস্টিমেট দ্য পাওয়ার অফ এ বরিশাল্লা। ইরাম তর্ক করার সুযোগটাও পেল না। সাইবান পুকুরে ঝাঁপ দিল। তার বৃহৎ শরীরটা পানির নিচে আড়াল হয়ে গেল। মাছের বসবাস আছে বিধায় খুব একটা কাজে পুকুর ব্যবহৃত হয় না। গোসল তো নাই। তবে সাইবানের মতিগতি দুনিয়ার একমাত্র সেই বুঝে। ইরাম কপাল ঘষল। ছেলেটার সঙ্গে সংসার বেঁধে তো ফেলেছে, কিন্তু এখন অস্থায়ীর বদলে স্থায়ীভাবে সারাটা জীবন এই টর্নেডোকে কিভাবে সামলাবে সেটা ভেবেই বুক কাঁপছে তার। মাথা ঝাঁকিয়ে শেষমেশ বাড়ির ভেতরে চলে গেল সে। রুম থেকে তোয়ালে আর সাইবানের শুকনো টি শার্ট প্যান্ট নিয়ে এলো। ইরাম ফিরতে ফিরতে সাইবান গোটা সাথে ডুব দিয়ে উঠেছে। পুকুরে একদম শেষ সিঁড়িতে দাঁড়িয়ে আছে, যেখানে পানি তার উদর সমান। রমণী ক্ষণিকের জন্য থমকালো। সদ্য উঠতে শুরু করা সূর্যের মায়াবী আলো সাইবানের উদ্দাম শরীরে খেলা করছে গলিত স্বর্ণের মতন। প্রশস্ত রমহীন বুক বেয়ে টপটপ করে গড়াচ্ছে পানির ফোঁটা, যেন মুক্তাদানা। কালো চুলগুলো পিয়ার্সিং এর উপর লেপ্টে আছে। শক্তিশালী মাংসপেশিগুলো অস্বাভাবিকভাবে ফুলে ফেপে উঠেছে। এমনকি কপালে ফুলে ওঠা ঘোড়ার ডিমখানাও কেমন যেন মাদকীয় দেখাচ্ছে। ইরাম শক্ত একটা ঢোক গিলল। চোখ সরিয়ে নিল মুহূর্তে। পাগল হয়ে গিয়েছে সে। ছি! পরক্ষণে আবার চোরা দৃষ্টিতে ঠিকই তাকালো। কি হয়েছে তাকালে? স্বামী তো তার ব্যক্তিগত সম্পত্তি। অর্ধাঙ্গিনী চোরা দৃষ্টি ঠিকই খেয়াল করলো সাইবান। তাতে আরো ভাব নিয়ে দাঁড়ালো। ঘাড় কাত করে ইচ্ছাকৃতভাবে জিম করা শরীর শো অফ করতে চাইলো। তবে জমে গেল পুরনো একটা স্মৃতি মনে হতেই। উষ্টা সে কিছুক্ষণ আগেও খেয়ে এসেছে। পুকুরের মাঝে উষ্টা খেলে প্রাণ নিয়ে ফেরার কোনো আশা নেই বিধায় শো অফ বন্ধ করে অন্য ভং ধরলো। কয়েক সিঁড়ি এগিয়ে হাত বাড়ালো। তোয়ালে দিন। ইরামের সম্মোহন কাটলো। মাথা নেড়ে জিভ কেটে দ্রুত সে বলল, উঠে আসো। এখানে দিন। আশ্চর্য, আর কতক্ষণ ঠান্ডা পানিতে দাঁড়িয়ে থাকবে? যতক্ষণ না আপনি এসে তোয়ালে দিচ্ছেন। উফ, কি ঠান্ডা। মিছিমিছি শরীর কাঁপিয়ে শীতের ভং ধরল সাইবান। ইরাম বুঝলো সবটাই নাটক। চোখ উল্টে সে মনে মনে অভিসম্পাত করে শেষে সিঁড়ি টপকে কাছে এলো, তবে পুরোপুরি নামলো না। তোয়ালেটা ছুঁড়ে দেওয়ার ভঙ্গি করে বলল, ক্যাচ ধরো তবে। সাইবান এবার বেজায় চটলো। এই মেয়ে একটা পাক্কা খেলোয়াড়। না ময়দানে না নামলে একে ডোবানো যাবে না। তাই তড়িঘড়ি করে বাকি কয়েকটা সিঁড়ি টপকে এলো সে। চোখের পলকে তোয়ালে ধরে মারলো এক টান। তাতে তোয়ালে আর মালকিন দুজনেই তার বুকে আছড়ে পড়লো। হুড়মুড় করে পড়লো একেবারে পুকুরের পানিতে। এই ভয়টাই ইরাম পাচ্ছিল। কে জানে কি আঁকড়ে ধরে চোখ বুজে সে চিৎকার ছুড়ল। আলাদিন, আমি সাঁতার জানি না। পুকুরের পানিতে মুহূর্তেই ভিজে একাকার হলো ইরাম। মনে হলো সে পানির মাঝে নাকানি চুবানি খাচ্ছে। পরক্ষণেই শক্তিশালী বুকের মাঝে নিজেকে আবিষ্কার করলো সে। খোলা বাতাসে টেনে তোলা হলো তাকে। থু করে মুখে ঢুকে যাওয়া পানি ফেলে জোরে জোরে শ্বাস নিতে লাগলো ইরাম। দুহাতে আঁকড়ে ধরে রাখলো জীবনের একমাত্র অবলম্বনকে। সাইবান অর্ধাঙ্গিনীকে চেপে একেবারে নিজের সঙ্গে মিশিয়ে ফেলেছে। হাঁপাতে থাকা ইরামের ঘাড়ে হাত রেখে তার কানে ঠোঁট মিশিয়ে সে ফিসফিস করে জানালো, আমি থাকতে আপনি ডুববেন না রে মাপু। ভাসবেন, হাসবেন আর ভালোবাসবেন। ইরাম বিপরীতে কিছু বলার সুযোগ পেল না। ঠোঁটের উপর তৎক্ষণাৎ আরেক জোড়া ভেজা ঠোঁটের স্পর্শ পেল সে। সকল শব্দ বিলীন হলো। পুকুরের ঠান্ডা পানির সকল শীতলতা মুহূর্তেই বিদায় নিল।
তপ্ত অনুভব ঘিরে ধরল চারিপাশ থেকে শৃঙ্খলের মতন। ইরামের হাতের নখ গেঁথে গেল সাইবানের খোলা পিঠে। তাতে একটুও দমল না অনুভূতির বিনিময়। বেশিক্ষণ অবাধ্যতা দেখানো গেল না। আত্মসমর্পণে বাধ্য হলো ইরাম। পানিতে নয় ডুব দিল অনুভূতির গভীরতায়। উদীয়মান সূর্য তাদের স্বর্ণের শৃঙ্খলের মতন বেঁধে ফেলল চারিদিক থেকে, যেন পৃথিবীর বুকে ছোট্ট এক টুকরো স্বর্গভূমি। ইরামের ঠোঁট ছেড়ে তাকে শ্বাস নেওয়ার সুযোগ দিয়ে সাইবান মুখ ডুবালো গলায়। সিক্ততা সময়টাকে করে তুলল মাতাল। যত জোরে বাতাস বইল তত উন্মাদ হয়ে উঠল সাইবান। তার ঠোঁট জোরে এসে থামলো ইরামের নাকফুলের উপর। দারুণভাবে ছুঁয়ে গেল তা। কুসংস্কার হলো মেয়েদের নাকফুল যেন একজন স্বামীর আলাদা রকমের গর্বের বিষয়। সেই গর্ব সাইবান আজ অনুভব করলো। গ্রহণ করেছেন আমায়? ইরাম চোখ খুলে তাকালো। সাইবানের জলজলে দৃষ্টির সঙ্গে দৃষ্টি মিলিত হলো। তার বুকের ভেতর ধামামা বাজল। মুহূর্তে অজানা ভয়েরা ঘিরে ধরলো। আবার নতুন শুরু। যদি পরিণতি একই হয়, যদি আবারও ঘটে বিচ্ছেদ, মনোমালিন্য, তবে কি ইরাম সইতে পারবে? পারবে না। কিন্তু এই ছেলেটা নিরপরাধ, নিষ্পাপ ছেলেটা সেই শিশুকাল থেকে তার জন্য অপেক্ষা চাদর বিছিয়ে বসেছে। আবেদন নিবেদনে তাকে পরিপূর্ণ করে দিয়েছে তার সন্তান। আজকাল ইরামও মাঝে মাঝে ভুলে বসে ইজান অরণ্য সন্তান। যে সন্তানের মায়া ভরা মুখটা দেখলে হুট করে কোথা থেকে সাইবানের চেহারাটায় মানুষপটে ভর করে। এই হাসি খুশি পুরুষটা যার মজা ঠাট্টায় জগৎ নাচে, সেই নিরালায় নিভৃতে একলা কাঁদে। তার কান্না কেউ দেখে না। অজান্তে সাইবানের কাঁধে তার দুহাত আরো শক্তভাবে চেপে বসলো। আঙ্গুলের দাগ পড়লো ফর্সা ভেজা ত্বকে। মনে মনে ভাবলো ইরাম, আজ থেকে তার দায়িত্ব বেড়ে গেল। একটা বাচ্চা কেন, এখন থেকে দুটো বাচ্চাকে মানুষ করতে হবে তার। আগলে রাখতে হবে তার ব্যক্তিগত সকল কলুষতা থেকে। একটা নিঃশ্বাস ফেললো ইরাম। মুখে জবাব দিল না। দুহাতে আলতোভাবে সাইবানের মুখটা ধরে নিজের কাছে টেনে নামিয়ে কপালে ঠোঁট ছুঁয়ে দিল। চুমু খেলো ঠিক যেখানটায় আঘাত লেগে ফুলেছে সেখানটায়। ফিসফিসিয়ে বলল, আমার আলাদিন, শুধু আমার। এটুকুই যথেষ্ট ছিল সাইবানের জন্য। ভেজা মুখের কারণে তার বাম চোখ বেয়ে গড়ানো এক ফোঁটা অশ্রুর অস্তিত্ব বোঝা গেল না। মাথা কাত করে অর্ধাঙ্গিনীর ঠোঁট জোড়া পুনরায় দখলে নিল সে। পানির অন্তরালে বিনা দ্বিধায় তার হাত ছুঁয়ে গেল অর্ধাঙ্গিনীর শরীরে দাগে দাগে, যেন ধুয়ে মুছে সাফ করতে চাইল অতীতের সকল দগদগে ঘা। সূর্যের আভা ঘিরে রাখলো তাদের নতুন সূচনার বলয় হয়ে। সুগন্ধা ইজানকে নিয়ে বাড়ির খোলা বারান্দায় এসে দাঁড়ালো। ঘুমে ঢুলুঢুলু অবস্থা তার। কিন্তু ইজান মাত্রই ফুপিয়ে উঠেছে। খুব বেশি কাঁদছে না, যার দরুন সরাসরি সাইবানের বেডরুমে যায়নি সে। গেলেও ওই বান্দা যে তাকে আস্ত ছেড়ে দিবে না ভালোই জানা আছে তার। ইজানকে নিয়ে একটু হাঁটাহাঁটি করলে পুনরায় ঘুমিয়ে পড়বে। তাই সে এদিক সেদিক ঘুরছে। তবে বারান্দায় না এলেই ভালো হতো। সে বুঝলো যখন আধা ঘুমে ভারী হয়ে থাকা চোখ গিয়ে পড়লো বাড়ির পেছন দিকে। অদূর থেকে দৃশ্যটা ঠিক স্পষ্টভাবে দেখা যাচ্ছে না, কারণ বাড়ির বারান্দাটা আবার সামনের দিকে। তবে যতটুকু দেখলে স্পষ্ট বোঝা যায় কাহিনী কি, ততটুকু অবশ্যই দেখা যাচ্ছে। ঘুম এক ঝটকায় গায়েব হলো সুগন্ধার। চোয়াল ঝুলে পড়লো কয়েক ইঞ্চি। চাইলে মশামাছি থেকে শুরু করে একটা ব্যাঙও লাফিয়ে ঢুকে যেতে পারে ভেতরে। পুকুরের দৃশ্যটা ব্যক্তিগত একে অপরকে জড়িয়ে ধরে আছে ইরাম এবং সাইবান। সূর্যের হালকা আলোয় অস্পষ্টভাবে নজরে আসছে অবয়ব দুটো। সুগন্ধার ঘাড়ের লোম অবধি দাঁড়িয়ে গেল। তার উত্তেজনা অনুভব করে বুঝি ঘুমে টুলুটুলু ইজান মাথা কাত করে তাকাতে গেল। কিন্তু সুগন্ধা ক্ষিপ্রতার সঙ্গে নিজের একটা হাত ইজানের চোখে চেপে ধরল। মা বাপের বিয়া খাইছো, তবে এইটা খাওয়ার বয়স হয় নাই। ঘুমাও বাপ, ঘুমাও। ইজানকে ঠেলে নিজের কাঁধে জোর করে চেপে রেখে নিজে ঠিকই উকিঝুঁকি মেরে দেখতে লাগলো সুগন্ধা। এমন দৃশ্য মিস দেবে? মাথার ব্যামো তার। একটা লম্বা সিটি বাজাবে নাকি? সাইবানের চেহারাটা একেবারে দেখার মতন হবে। ঠিকই আছে, সুগন্ধার কি দোষ? ফষ্টি নষ্টি করতে পুকুরে যাওয়া লাগবে কেন? সত্যি সত্যি শেষ সিটি বাজানোর প্রস্তুতি নিচ্ছিল। কিন্তু এর আগেই পুরুষালী একটা হাত সুগন্ধার চোখ ঢেকে নিল। জমে গেল মেয়েটা। চেনা একটা সুঘ্রাণ নাকে ঠেকলো, চন্দন আর লেবুর মতন। তার কানে ফিসফিসি একটা কণ্ঠস্বর ভেসে এলো। মানুষের ব্যক্তিগত সময়ে উকিঝুঁকি দেওয়াটা অবদ্ধতা মেয়ে। সুগন্ধার মুখ রাঙা হয়ে উঠল। কর্কশ গলায় সে বলল, তবে আপনি দেখেন কেন? আপনি তো এক নম্বরের অভদ্র অনুরাগদা। অনুরাগের মৃদু হাসি ভেসে এলো। খানিকটা বিব্রত হয়ে সে জানালো, আমি চোখ বুজে আছি। কই দেখি, প্রমাণ ছাড়া কিছুই এই সুগন্ধা বিশ্বাস করে না। হুস, বড্ড বেশি কথা বলো মেয়ে। অপর হাতটা সুগন্ধার ঠোঁটের উপর চেপে জোর করে তাকে টেনে ভিতরে নিয়ে গেল অনুরাগ। ইজান সাথে থাকায় বিশেষ প্রতিবাদ করলো না সুগন্ধা। তাছাড়া মুখের উপর যে হাতটা চেপে আছে সেই হাতের স্পর্শ তাকে অন্যরকম এক অনুভূতিতে ফেলে দিয়েছে। কিছুক্ষণ আগেও রীতিমতো সিনেমা ফাঁস করে দেওয়ার ধান্দা মিলিয়ে গিয়েছে। আর কোনো ইচ্ছা নেই। সবটুকু ইচ্ছা এখন শুধু পুরুষটিকে দেখার। তাই চোখের উপরে হাতটা ঠেলে সরালো সে। নয়ন তুলে তাকালো। সত্যি চোখ বুজে আছে অনুরাগ। চোখের পাপড়িগুলো ঘন এবং ভীষণ লম্বা। সুগন্ধা তাকাতেই মিটমিট করে চোখ মেলে তাকালো অনুরাগ। মৃদু হেসে বলল, আমি তো ভয়ানক দুষ্ট। কেন, আপনার কি ভদ্রমাইয়া পছন্দ?
প্রশ্নটায় আটকে গেল অনুরাগ। ফ্যালফ্যাল করে চেয়ে রইল সুগন্ধার মুখ পানে। এর বেশি কিছু করার অবশ্যই সম্ভব হলো না। এর আগে বিকট একটা শব্দে কেঁপে উঠল বাড়িটা। অনুরাগ তৎক্ষণাৎ উল্টো ঘুরে দৌড় দিল। সুগন্ধা ও ইজানকে বুকে চেপে ছুটল। দুজনই পৌঁছালো বসার ঘরে। অতঃপর জমে গেল সম্পূর্ণ। বাড়ির সদর দরজা হাট করে খোলা, আর চৌকাঠের উপর মুখ থুবড়ে পড়ে আছে তিতলি। পরনে আটশাট পোশাকটা গায়ে লেপটে আছে, হাতে একটা কালচে বোতল। সেটার মুখ বেয়ে স্বর্ণালী তরল মেঝেতে গড়াচ্ছে। না তিতলি, পারতে অনুরাগ উদ্বিগ্ন হয়ে চেঁচিয়ে উঠল। তিতলি মাথাটা কাত করে তাকালো। চুল এলোমেলো হয়ে মুখে লেপটে আছে তার। ফিক করে হাসলো সে। টানা টানা মাতাল কণ্ঠে বলল, আমার ডাউনফল মোবারক দোস্ত, মোবারক। তিতলির গায়ে ভীষণ জ্বর। তাকে বিশ্রামে রাখা হয়েছে। সেই ভোর গিয়েই অনুরাগ ফার্মেসি থেকে ওষুধ আর অন্যান্য প্রয়োজনীয় কিছু জিনিস নিয়ে এসেছে। সকালটা দেখা হবে, অন্যথায় ডাক্তার আনা হবে। বিছানায় বসে ফিডার দিয়ে ইজানকে খাওয়াচ্ছে ইরাম। পাম্প করে রেখেছিল আগে। অন্য হাতে ছেলের পিঠে হাত বোলাতে বোলাতে স্বামীকে দেখছে সে। সাইবান বাথরুম থেকে পোশাক বদলে বেরিয়েছে। পুকুর থেকে বাড়ি আসার পথে দুজন তিতলির অবস্থা দেখেছে বিধায় মনটা বিগড়ে গেছে। সাইবানের অভিব্যক্তি কেমন যেন শীতল। সবসময়কার সেই প্রফুল্লতা আর নেই, তাতে শুধু গভীর চিন্তনের ছাপ। ড্রেসিং টেবিলের উপর থেকে ময়শ্চারাইজার টিউব নিয়ে খানিকটা মুখে মেখে সাইবান শান্ত গলায় বলল, হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।